4 দিন বাদে একটি বাড়ির সন্ধান পেয়েছে তে। জাংকুক খুঁজে দিবে সে আশায় বসে রয়নি। আগের বাড়িওয়ালার নিয়ম মাফিকই তাকে 2 দিনে বাড়ি ছাড়া করেছে। শুনেনি কারো বারণ, বাধ্য হয়ে বাকি 2 দিন কাটালো বান্ধবীদের সহায়তায় হলে। ঘর ছাড়ার পূর্বে আর চোখে থেকে এসেছে জেনি আর লিসার মিটিমিটি হাসি। তারা আজ মহা খুশি। তেও হেসেছে নিজের মনের প্রশ্নে, কি এমন লাভ হলো আমাকে বাড়ি ছাড়া করি? এই তো ক্ষণিকের সুখ, বরং সাথে থাকলে আরো বেশি বেশি করে জ্বালাতে পারত। বাড়ি দেখতে এসেছে তে। সবশেষে তারও ঠাঁই হলো পুরান ঢাকার অলিগলিতে, একটার পর একটা ঠাসা বাড়িঘর। তে ভিড় ভাট্টায় থাকতে অপছন্দ করে। হল তার জন্য প্রযোজ্য না। হলের খাবারও তেমন পছন্দ নয়। সর্বহারা বলে সর্বসুখ ত্যাগী হয়ে ঘুরবে, সেটা তার চরিত্র বিরোধী। সাবলেট বাসা চাওয়া চেয়ে বহু অংশে ভালো পেল। যদিও অনেক পুরানো বাড়ি, কিন্তু তের আলাদা একটা ঘর রয়েছে, সাথে নিজস্ব 1 হাত সমান বারান্দা। বাড়িতে প্রবেশ করার পূর্বে মুখ ঘুরিয়ে তাকালো। সন্ধ্যা নেমেছে অলিগলিতে। একজন মানুষের অবয়ব দেখতে পেল সেখানে। চিনতে ভুল করেনি সে। একটু এগিয়ে গেল সে। বোগাম ভাই। বোগাম আধার হতে আলোতে এসে দাঁড়ায়, কোনো জবাব দিল না। এভাবে কাউকে ফলো করা কি ভালো কাজ? আমি আপনাকে অনেকক্ষণ আগে থেকেই দেখছি, কেন এসেছেন? পচা বস্তিতে তুমি কেন থাকবা? আমার সাথে বাড়িতে চলো। আপনার বাড়িতে আমি কেন যাব? ওইটা তোমার ফুফুর বাড়ি। ফুফুর সম্পর্ক বাবার সাথে জড়িত। যেখানে বাবা নেই সেখানে ফুফুও নেই। সুস্বাস্থ্যের অধিকারী বোগাম ছেলেটা, সাথে তেজিয়ার চরিত্রহীনও বটে। লজ্জা হয় তের একে ভাই বলে পরিচয় দিতে। তুমি এত জলদি করে পর করে দিলা। আপন ভাবিনি আপনাদের কখনোই। তুমি আজকেই আমার সাথে যাবে। তোমারে এখানে এই কষ্ট দেখতে পারবো না আমি। হঠাৎ এত দরদ কেন বোগাম ভাই? প্রেমে পড়েছেন? সেটা আপনি অহরহ মেয়েরই প্রেমে পড়ে থাকেন। অধিকার খাটাচ্ছেন, সেটা আপনার নেই। আসতে পারেন। একা থেকে চ্যাটাং চ্যাটাং কথা শিখছো না? চ্যাটাং চ্যাটাং ছোটবেলার থেকেই জানি, আপনার তো জানার কথা। হুট করে এতে হাত চেপে ধরে বোগাম, ধরে টানতে শুরু করে নিয়ে যাবে বলে। তে অন্য হাতে বোগামের হাত খামচে ধরে ঘায়েল করার চেষ্টা করলো। শুধু চেঁচামেচি করলে উল্টো তার চরিত্রে দাগ লাগবে। শক্তিতে পেরে না ওঠার এক পর্যায়ে তে চেঁচিয়ে বলল, হাত ছাড় জানোয়ারের বাচ্চা। ছাড়লো না, বরং আরো শক্ত করে চেপে ধরলো। আলেয়ায় পাঠিয়েছে তাকে। ছেলের ব্রেন ভালোভাবে ওয়াশ করেছে। পুরুষালে হাতের জোর খাটিয়ে নিয়ে যেতে লাগলে আফসা আদারের ডান চোপায় সজোরে মুষ্টিবদ্ধ হাতের ঘুষি উড়ে এসে পড়ল। ল্যাম্পপোস্টের আলো মুখে পড়তেই ঠোঁট গড়িয়ে তাজা রক্ত ঝরতে দেখা গেল বোগামের ঠোঁট বেয়ে। ব্যথা পেয়েছে অনেকটা, মনে হচ্ছে কেউ মুখের হাড় স্বর নাড়িয়ে তুলেছে। আমার মহল্লায় তো এসব রঙ্গলীলা হইবার দিমু না। নেভার। মুষ্টিবদ্ধ হাত বুলাচ্ছে জাংকুক অন্য হাতে। ধূসর ঠোঁটে সে রহস্যময়ী হাসি। জাংকুক একবার তের অবাক মুখের দিকে চায়, পরে আবার বোগামের দিকে চায়। কিরে বোটকা, যাবি নাকি আরেক গালে দিয়ে 2 চাপার সমান কইরা দিমু? হ্যাঁ? বোগাম থরথর করে কাঁপছে রাগ আর ব্যথায়। এখান থেকে চলে যেতে হবে সেটা ভাবছে না। না, এক গাল চ্যাপটা আরেক গাল ভোটকা, ঠিক মানাইতেছে না। আই সাইজ করি। বোগাম কিছুটা পিছু হটে যায়। জাংকুক এগিয়ে এসে তার কলারের পেছনের অংশ চেপে গলির মুখে নিয়ে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো। কোমরায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল যে অব্দি বোগাম এলাকা ছাড়া না হয়। পিছু ফিরে আসে 5 মিনিট পরে। তের ফুলে বোম হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে আরো এক দফা বিরক্ত হয়। জাদুটোনা জানো? সেদিনের অপমান ভুলে নিতে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে রয়। কি সমস্যা? মুখ বন্ধ রেখে শুকনো ঢোক গিলেতে জাংকুক ঘাড় বেঁকিয়ে দেখলো চোখ নামিয়ে রাগে ফুঁসে যাচ্ছে। নাকের ফাটা ফুলে উঠেছে অল্পক্ষণের ব্যবধানে। গোল গাল গাল বেলুনের মতো ফুলে নড়াচড়া করছে না কোনো প্রকার। যদি রাগের ভার কমে যায়। জাংকুক চোখ বুজে হেসে ফেললো এমন রূপ দেখে। আমারে ফলো করতে করতে আমার মহল্লা পর্যন্ত পৌঁছায় গেছো? তে এখনো নিরুত্তর, শক্ত এক মূর্তি। তুমি আমার জীবনের ঠাড়ার মতো আয়া পড়ছো, বুঝলা? এর চেয়ে বড় উদাহরণ কাঁঠালের আঠা। শালা এমন ভাবে চিপকাইছো, যেদিকে যাই ওইদিকেই তোমার চেহারা লইয়া তুমি হাজির। মতলব কি তোমার কও তো? আমি এখানে ঘর খালি পেয়েছি তাই নিয়েছি, কাউকে ফলো করছি না। শখ নেই। আবার সিনেমার নায়িকার মতো কাহিনী। জহর বাদ লাগে আমার এগুলি। জাংকুকের ইচ্ছে হলো পাশ থেকে ইট তুলে এনে হয়তো তের কপালে মারুক, নয়তো নিজে। এটা বিপজ্জনক ভেবে নিজের কপালে আঙ্গুল চালিয়ে ভাবলো কি করা যায়। অনেক সময় পর উঠে বলল, এই রাখো আমার নাম্বার। মহল্লায় কোনো ঝামেলা হইলে খালি একটা মিসড কল মারবা। ভাই বোনা ভালো হয়ে গেছি। মানবতা দেখতে কেমন ওইটাই একটু ট্রাই কইরা দেখলাম। তুমি আবার ভাই বোনা তোমার প্রতি পিরিত দেহায় তোমারে বাঁচাইছি। আর আমার লগে তেরামি কইরা লাভ নাই। আমি এসব তেরামির ধার ধারি না। সাপের মতো গলায় পেঁচাইতেছো খালি, কবে জানি প্যাচ দিয়া মাইরা ফেলাও। তে
ঠোঁটে ঠোঁট চেপে ডায়াল করলো অপরিচিত এক নাম্বারে। কয়েকবার রিং হওয়ার পরই কল রিসিভ হয়। হ্যালো। তে কোনো কথা বললো না, মুখে কুলুপ এঁটেছে এবারও। অপেক্ষার পরও কোনো জবাব না পেয়ে জাঙ্কুক প্রশ্ন করলো, আরে কে ঠাই? কল দিয়ে কথা কও না কেন শালা? শালা শুনে নড়ে চড়ে উঠলো তে। আমি কেঠা? আমি তে। ও রাগিনী পিশাচিনি। ঠান্ডা মেজাজ ভটকে উঠতে কতক্ষণ, কথাবার্তার ধরনে গা জ্বলে উঠলো বারবার। এবারও অতি রাগে উত্তর দিতে পারলো না তে। ফোন দিছো কি লেগা? ওই ভটকা আবার আইছেনি? না। তো কি পীড়িতের আলাপ পারতে কল দিছো? না। আহ দুইটা পীড়িতের আলাপ করি। কি করো ময়না পাখি? রাইতে খাইছো? রিরি করে উঠলো তের সর্বাঙ্গ। অদ্ভুত রকমের অদ্ভুত শোনাচ্ছে কথাগুলো। তুমি চরম লেভেলের অসভ্য। কেন ময়না পাখি, তোমার সাথে আমি কি অসভ্যতামি করছি? এই ছেলের সাথে যত কথা বলবে সে তত কথা পেঁচাবে। আজ খাবার একটু বেশি রান্না করে ফেলেছি, আমি অপচয় পছন্দ করি না। ভাবলাম তোমাকে দান করে দিই। এত খাবার খাওয়া তো সম্ভব না, তাই না? বাড়ির কাছে এসে নিয়ে যেতে পারবে? আমারে কোন দিক দিয়ে মক্কেল মনে হয়? সম্পূর্ণ দিক থেকেই মনে হয়। মনে যেহেতু কইরাই ফেলাইছো, তাইলে আমি একটু ক্লিয়ার কইরা দিই। আমি মক্কেল না, উল্টা তুমি বেকুব। সোজা সাপটা কথা কইতে পারতাছো না, আমার লেগে খাবার দিতে চাও। কে বলেছে এসব? নিজ থেকে উল্টা পাল্টা ভেবে নেওয়া ঠিক না। জাঙ্কুক বহুদিন পর সিগারেট পেয়েছে। একটা সিগারেটকেই খুব আরামায়েশে টেনে যাচ্ছে। ফুরাতে দিবে না অত সহজে। ঠোঁটের কোণে সিগারেট চেপে রেখে মৃদু অস্পষ্ট গলায় বলল, আমি গার্মেন্টসে, কাম শেষ হয় সকালে। তুমি চাইলে খাউন ফ্রিজে রাখতে পারো। আমার ফ্রিজ নেই। তাইলে নিজে গিলো বইয়া বইয়া। তুমি গার্মেন্টসে কাজ করো, তাহলে টিউশন? আমি সব করি। বারবার পায়ে টিউমারটার কথা মাথায় আসছে এখন, সাথে জাঙ্কুকের বিরক্তিকর আচরণের বিষয়টাও। সবসময়ের মতো ভাবনার সমুদ্রে ডুবে গেল তে। ফোন চলছে, কানে পেতে রাখা জাঙ্কুকও সময় দিল তের নীরবতাকে। তার কি? তার ফোনের টাকা তো আর কাটছে না। তাছাড়া ফোনের টাকা থাকলেই না কাটবে। দালানের আশপাশ হতে আসা মৃদু মন্দ হাওয়া ভালো লাগছে তের, ঠান্ডা করে তুলছে কায়া। আমাকে তোমার কেমন মনে হয়? গোবরে পদ্ম ফুলের মতো। তৎক্ষণাৎ উত্তর এলো ওতে খারাপ লাগলো, ভীষণ রকমের খারাপ লাগা অনুভব করলো। মনের মাঝে অদৃশ্য আঘাতটা ফোন কেটে দিতে বাধ্য করে। চারপাশে নিঃশব্দে বয়ে যায় হালকা পবন। উদাসীন মন বিশাল এক ভাবনায় ভাসমান। বেহায়া এমন আবার ছটপট করে। আজকাল জাঙ্কুক নামের মানবের কথা বেশি বেশি ভাবছিস তে। নিজের মনের কথার বিরোধিতা করে তে একাকী বলতে লাগলো, ভাবছি কারণ আছে। আমার ওকে দেখলে ভীষণ মায়া হয়, সর্বশ্রান্ত মনে হয়, যেন এক বিশাল সমুদ্র সমান কিছু লুকোনো ওর মাঝে। অদ্ভুত। নিজের মনে প্রশ্ন করলো, শুধু কি সহানুভূতি নাকি এটা প্রেমানুভূতি? কারো প্রতি মায়া থাকলে সেটা কি প্রেম বলে গণ্য হয়? আমি জাঙ্কুকের চোখে হাহাকার দেখেছি। ওর অনেক গল্প আছে অজানা অন্তরালে। আমি বুঝি আমার বাবা চলে যাওয়ার পূর্বে যে শিক্ষাগুলো দিয়ে গেছে সবই আমার মনে আছে। বাবা বলতেন, হোক সে কোনো নারী বা পুরুষ, গরিব অথবা ধনী, কারো প্রতি শ্রদ্ধা সহানুভূতি প্রকাশ করতে কখনো কৃপণতা বোধ করতে বারণ করেছে। নিজের হাত সবসময় বাড়িয়ে রাখতে বলেছেন, কারো প্রয়োজন পড়লে সেই তো ধরবেই। শীতের অপেক্ষা করতে করতে অগ্রহায়ণের মৃদু ঝিরি ঝিরি বৃষ্টিতে মেতে ঢাকা শহর। ভাগ্যিস ওয়েদার ফরকাস্ট দেখছিল তে, আজ ছাতা নিয়েই বেরিয়েছে। যার দৌলতে টাকাগুলো নিরাপদ। 2 লক্ষ টাকা নয়, যেন আলাদিনের চেরাগ পেয়েছে। এই টাকাগুলো তার ফুফু দিতে চায়নি, অনেকটা ঝগড়াঝাটি হুমকি ধামকি দিয়ে নিয়ে আসতে হয়েছে তাকে। এগুলো তার বাবার টাকা। মুখে জয়ের হাসিতে ব্যাগের এক কোণে টাকা রেখেছে, বুকে চেপে আছে ব্যাগ, অন্য হাতে ছাতা। হুট করে মন খারাপ হলো। যে মানুষটা 2 লক্ষ টাকার ঊর্ধ্বে জমাতে পারেনি, ব্যাংকের সুদ পর্যন্ত গ্রহণ করেনি, তার পরিণতি কি হলো ভদ্রলোকের সমাজে? অপবাদী, নিমুখ, হারাম আর মৃত্যু। লম্বা একটি দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গলিতে ঢুকতেই মনে হলো কেউ তার পিছু নিচ্ছে, শীষ বাজাচ্ছে অনবরত। তে ঘুরে তাকালো, দেখলো অর্ধবেজা জাঙ্কুককে। দাঁত বের করে হাসছে তের দিকে। ঝাঁকড়া চুল সিক্ত পরিপাটি হয়ে কপালে ঝুঁকে পাগলের মতো হাসছে। কি? জাঙ্কুক চুল ছাড়তে ছাড়তে এগিয়ে আসে। কালকে আমারে খাওয়াইতে চাইছিলা, কই খাউন কই? দাও। সাথে নেই এখন। পাগলের মতো অযথা হাসছো কেন? কি করুম, তোমার মুখ দেখলেই হাসি আয়ে। মুখে মানের রেশ বোঝাতে চাইছে, তার উপর রেগে আছে রে। আত পাগল লোকটা বুঝতেই পারলো না। একটু পর বাড়ির নিচে এসে নিয়ে যেও। গেলাম আমি। তুমি আমার লগে গোসা করছো? ঘুরে দাঁড়িয়েছিল তে চলে যাবে বলে। জাঙ্কুকের প্রশ্নে আবার ঘুরে দাঁড়ায়। ভার মুখের অবয়ব বজায় রেখে বলল, করলেও কি? করো না, করছে কিটা? আমার খাওন দাও, আমি যাইগা। তে
তে দেখলো জাঙ্কুক ভিজে একাকার হয়ে যাচ্ছে। একটু একটু বৃষ্টি তাকে পুরোটাই কাক ভেজা করে ফেললো। পাশেই একটা চায়ের দোকান, কোনো মানুষ নেই সেখানে। দোকানে একা বসে আছে। তে ছাতা বন্ধ করে শুষ্ক স্থানে গিয়ে বসলো। জাঙ্কুকও তাকে অনুসরণ করে এসে বেঞ্চিতে বসে। জাঙ্কুক দোকানের দিকে চেয়ে বলল, আমঘরে 2 কাপ চা দেন চাচা, বিল এই ছেমড়ি দিব। বিরাট বড় লোক বুঝলেন। দোকানে আচ্ছা বলে চা রেডি করতে শুরু করলো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, দিবা না? 1 প্যাকেট সিগারেট লই। তে আর চোখে তাকায়। রুষ্ট চাহনি তার। চায়ের বিল দিতে ইচ্ছুক হলেও সিগারেটের কথা শুনে 2টো বিল জাঙ্কুকের ঘাড়ে চাপাতে ইচ্ছে হচ্ছে। জাঙ্কুক তের মুখ পরক করে বলল, এমন ঢং করতাছো কেন কত? এই দরদ দেখায় খাইতে ডাকো, আবার এখন ঘাড়তেরামি। তে সাথে সাথে জবাব দিল না। চায়ের কাপ পেয়ে একটা চুমুক দিয়ে বলল, যতক্ষণ না তুমি তোমার পায়ের ব্যবস্থা করছো ততক্ষণ তোমার সাথে আমার কোনো আলাপ নেই। আবারও অপরিচিত হয়ে যাব। নাটকের শেষ নাই না? না নেই। কইছিলাম জোর করতে না। তে কিছুটা মুখ ঘুরায়, তবে তাকালো না জাঙ্কুকের দিকে। জোর করছি না, অপশন দিচ্ছি। সরকারি হাসপাতালে বেশি টাকা লাগবে না, যা লাগে আমি আছি তো। জাঙ্কুক আবারও দুষ্টুমি করে কিছু বলতে যাচ্ছিল। মুখ রেডিওর মতো ঝিরঝির করতেই থাকে তার। কিন্তু তে শেষ বাক্যে কিছুটা থমকে গেল। আমি আছি তো শব্দ জোড়া ছোট্ট, কিন্তু বিশাল ভাবার্থ বহন করে। কয়লা রঙের মনে একটু হলেও ছুঁয়ে যায়, কিন্তু নিজের স্বভাব ছাড়লো না সে। দেখি কি করা যায়। আব্বার সময় আগামীকাল পর্যন্ত। আবার ট্রিট দাও, আমার মাথা গরম কইরো না। জাঙ্কুক এক চুমুক চা, আবার একবার সিগারেট ঠোঁটে চেপে ধোঁয়া উড়াচ্ছে। তে কিছুক্ষণ চেয়ে রইল জাঙ্কুকের মুখের দিকে। মদ খাও? মদ খাওয়ার যদি টাকা থাকতো তাইলে আগে 2 বেলার জায়গায় 4 বেলা গিলতাম। মদ ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ। মাঝে মধ্যে সিগারেট খায় আর কি। হৃদয়টা হু হু করে উঠলো। তে কি নিদারুণ ভাবে বুকের মধ্যে লুকায়িত আর্তনাদ জাহির করে ফেললো ফ্যাকাশে মুখে। কয়েক শব্দে দুমড়ে মুচড়ে রেখে দিল চিত্ত। তোমার খারাপ লাগে না মানুষ তোমাকে খারাপ চোখে দেখে? যে ইচ্ছে হয় না এই গুন্ডাগিরি রেখে সঠিক পথে চলার, নিজেকে যোগ্য প্রমাণ করার? কারে কর্ম প্রমাণ? কি কারণে? আপন মানুষরে নাকি কোনো পরেরে? আমার ত্যায্য করার আগে আমার বাপের খারাপ লাগে নাই? আমার মা মরা 3 দিনের মাথায় অন্য বেটি ঘরে তুলতে আমার বাপের তো কষ্ট লাগে নাই? আমার পাছাতে লাথি দিয়ে সৎ মা ঘর থেকে আমারে যখন বাইর করেছিল, আমার বাপের তখন মায়া হয় নাই? রক্তের মানুষ আমার কুত্তার চোখে দেখছে, তখন তো আমার কষ্ট লাগে নাই? জাঙ্কুকের অন্তর নাই, কার প্রমাণ করবো? যার আজ আছে কাল নাই। আমার এসব সামাজিকতা ভাল লাগে না। আমি যেমনে আছি বিন্দাস আছি। জাঙ্কুকের পা পরক করে ডাক্তার অত্যন্ত মেজাজ দেখিয়ে জানিয়েছেন ছোট্ট একটা দানার মতো টিউমার ছিল। সময় দিয়ে আদর যত্ন করে লালন করে বড় করেছে। টেস্ট ধরিয়ে দিলেন ডাক্তার। কড়া গলায় জানালেন আজই যেন করানো হয়, আর যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। জাঙ্কুক তো অপারেশনে দূরে থাক, টেস্টই করতে চায়নি, কিন্তু তে জোর জবস্তি করে টেস্টও করিয়েছে, আবার অপারেশনও করতে বাধ্য করিয়েছে। এক তপ্ত রৌদ্রোজ্জ্বল দ্বীপ প্রহরে সাক্ষাৎ হয়েছিল এই ছন্ন ছাড়া এলোমেলো পুরুষের সাথে। কি করে জীবনের সাথে জুড়ে গেল? অবশ্য অজান্তে সুযোগ দিয়েছে তে নিজেই, সম্পূর্ণ অচৈতন্যে। অনেকটা অপেক্ষার পর অপারেশন শেষ হয়েছে। অজানা ভয়ে কাতর ছিল তে। অস্থিরতায় মাথা গরম হয়ে ঘাম ঝরছিল। বমগিউ অনেকবার অনেক প্রশ্ন করেছে, তে জবাব দিতে পারেনি। সেই মুহূর্তে তে ছিল বমগিউর থেকে বেশি নির্বোধ। সরকারি হাসপাতালের ডাক্তার দৌড়ের উপরে থাকেন। অপারেশন শেষে ছোট্ট একটা কথা বলেছেন, অল ওকে, ব্যাস এটুকুই। কেবিনে শিফট করা হলো জাঙ্কুককে। খিটখিটে মেজাজ তার, ভারী বিরক্ত তের উপর। বমগিউ জাঙ্কুককে দেখে ভীষণ খুশি। পায়ের ব্যান্ডেজের দিকে একবার যায়, আরেকবার জাঙ্কুকের দিকে। তে 2 দিকের পর্দা টেনে পাশে বসলো। কেমন লাগছে? সে মজা লাগতাছে। থিয়েটারের রং বেরঙের নমুনা দেখাইলাম, এখন তোমারে দেখতাছি। পায়ের মধ্যে ইয়া বড় প্লাস্টার, এত মজা আমার জীবনে লাগে নাই। তে চোখ বুঝে ছোট্ট নিঃশ্বাস ফেলে। হয়তো কোনো পরিস্থিতিতে জাঙ্কুকে ক্যাট করা থামবে না। হাতে প্রেসক্রিপশন, ওষুধ আনতে হবে, সাথে দুপুরের খাবার। আজ ভার্সিটির ক্লাস কামাই করেছে, সাথে অফিস থেকেও ছুটি নিয়েছে, তবে বাড়িতে গিয়ে রাখতেই হবে। বমগিউ তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি, ওষুধ আনতে হবে। বমগিউ মাথা দোলায়। জাঙ্কুক নির্বিকার চাহনি নিয়ে তের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তাকে দেখলে সুপ্ত মনে একটাই প্রশ্ন আসে, এত কিছু তাও জাঙ্কুকের জন্য কেন? কি কারণে? তে খাবার নিয়েছে, সাথে দরকারি ওষুধ। একটু পর নার্স এসে জাঙ্কুককে ইনজেকশন দিবে। খাবার প্যাক হওয়ার পর চলে গেল 1 টাইম প্লেট আর গ্লাস কিনতে। সবকিছু হাতে নিয়ে তবেই ফিরতি পথে হাঁটা শুরু করলো। কিছু সময় থামলো, আকাশের দিকে চেয়ে মুচকে হাসছে, যেন এই হাসি তার মা বাবা দেখছে, তাদের বোঝাতে চাইছে সে খুব খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেললো অনেকদিন পর।
এত ভালো লাগছে কেন জানা নেই, তবে মনের মাঝে অন্যরকম প্রশান্তির দোলা। ভাগ্যিস টাকাগুলো পেয়েছিল, নয়তো কিছুই করতে পারতো না। আগামীকাল গিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, কিছু টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা করে আসবে। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের কেবিনের সামনে এসে হাজির হইতে সামনে দৃশ্যে চোখ ছানা বড়া। অপারেশন করা পা অন্য পায়ে তুলে হাজার হালতে শুয়ে আছে জাঙ্কুক। তে দৌড়ে গেল, তাড়াহুড়ো করে পা নামিয়ে ধমকে বলল, তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? পা তুলে রেখেছো কেন? আমার জ্ঞান বুদ্ধি নেই, যা আসিল তোমার লগে থাইকা ওইটাও শেষ। আমাকে ইচ্ছে করে বিরক্ত করছো তাই না? তোমার মনে হয় না তুমি আমার লেগে বেশি বাড়াবাড়ি করতেছো? তে জাঙ্কুকের কথার কোনো জবাব দিল না। নার্সকে ডেকে জানালো খাবার দেওয়া যাবে কিনা। স্যালাইন শেষ হয়ে এসেছে, নার্সের কথা মতো 15 মিনিট পর খাওয়ানো যাবে। ততক্ষণে তে বমকিউকে খাবার দিয়ে বসলো চেয়ারে। ক্লান্ত লাগছে ভীষণ। হুট করে জাঙ্কুকের তরফ থেকে অভাবনীয় প্রশ্ন আসে, তুমি খাইবা না? তে চাইলো জাঙ্কুকের পানে, মুখ বর্ণহীন। তে কোনো জবাব দিল না, নিজের খাওয়ার কথা এখনো ভাবেনি। উল্টো অন্য পাত্রে খাবার বেড়ে বমকিউর উদ্দেশ্যে বলল, তুমি খেয়ে তোমার ভাইজানকে খাইয়ে দিতে পারবে না? বমকিউ মাথা দুলিয়ে সম্মতি দিতে যাচ্ছিল, তখনই জাঙ্কুক বলল, আমি ঠ্যাং দিয়ে খাই না, হাত দিয়ে খাই। তে গুরুত্ব দিল না এবারও, বমকিউর দিকে চেয়ে রইল জবাবের আশায়। আমার হাত সহি সালামত আছে, নিজের খাওয়া নিজে খাইবার পারো, রং তামাশা করা লাগবো না। তে বমকিউর দিকে চেয়ে প্রশ্ন করল, আমি বিকালে বাড়ি যাব, রান্না করতে হবে, তুমি থাকবে এখানে? হ আপা, থাকবো। আমার আম্মারে কইছি সন্ধ্যায় আইতে, কাম শেষ হইলে আইব। আচ্ছা। কিছু সময় পর তে জাঙ্কুকের দিকে তাকায়, নিচ থেকে খাবার নিয়ে খেতে শুরু করেছে। খিচে মুখ কুচকাচ্ছে বারবার। অলৌকিকভাবে মনে হলো ব্যথা হচ্ছে না তো আবার? ব্যথা হচ্ছে না। ইতিমধ্যে নার্স এসেছে। খাওয়া শেষে তে জানাই ব্যথার কথা। নার্স পেন কিলার দিলেন, বললেন 3 দিন পর ছেড়ে দেওয়া হবে জাঙ্কুককে। এটা শুনে জাঙ্কুকের তো বিরক্তি আকাশে। অসুস্থ মানুষকে ফল খাওয়াতে হয়, মানুষ যদি জাতের হয় তবে তাকে খাওয়াতে কোনো সমস্যা হয় না, কিন্তু জাঙ্কুককে তাদের স্বজাতি মনে হয় না কিছুতেই। ফল খাবে না বলছে, এসব স্বাস্থ্যকর জিনিসে নাকি গা গুলিয়ে আসে তার। তে তারপরে কেটে কেটে রাখলো তার সামনে। আজ মুখ থেকে কোনো প্রকার তেড়া কথা বেরোচ্ছে না। জাঙ্কুকের কথার জবাব দিয়ে তর্ক জোরালো না তে। ফল এগিয়ে দিয়ে বলল, খাও বলেই নিজের বই বের করে দুটো চেয়ারে নিজের সংসার পেতে বসেছে তে। সারা রাত আমার লগে থাকবা? প্রশ্নটি শুনতে অদ্ভুত শোনায়, অদ্ভুতের চেয়েও বেশি। তে অস্বস্তি বোধ করে। উপায় নেই ছাড়া। বাড়ি যাও, আমি নিজেরে সামলাইতে পারি একলাই। মাঝপথে একা ফেলে যাওয়ার মানুষ আমি নই। আমি তো কোনো পথেই আগাইতেই চাই নাই, তুমি মাঝপথে কেমনে পৌঁছাইলে? তে এমনটাই আশা করছিল। জাঙ্কুকের কাছে সবকিছুই তাসের পাতার মতো, তাছাড়া তেও গুরুত্বহীন তার কাছে। নিজের বই আর খাতা বের করলো, ছোট্ট টেবিলে আইস করে বসে। জাঙ্কুক নির্বিশেষে চেয়ে রইল তার দিকে। ভাবসাব ভালো ঠেকলো না। কি হলো হঠাৎ এই মেয়ের? সারাদিন পরখ করে অবশেষে প্রশ্ন করলো হৃদয়। হাসপাতালের বেডের খালি অংশে কোনোই ঠেকিয়ে পড়ায় মনোযোগী হইতে জাঙ্কুক ইচ্ছাকৃত চেপে গিয়ে জায়গা দিয়েছে তাকে। পড়ার নাটক করতেছ যাতে আমার লগে কথা না কওয়া লাগে? যেই সোজা মুখে জবাব দেয় না তার সাথে কিসের আলাপ? তাছাড়াও আমার সামনের সপ্তাহে পরীক্ষা। এমনিই সারা রাত বইয়া থাকবা? অভ্যাস আছে রাত জেগে বসে পড়ার। কেন, তোমার কি চিন্তা হচ্ছে? ঠেকা পড়ছে তো আমার। তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। জাঙ্কুক 2 হাত মাথার পেছনে একত্রিত রেখে শুয়ে পড়লো, একদম কোনায় তার বেড। আজকালের বেশ কিছু কর্মকাণ্ড যা ঘটছে সবকিছুই জাঙ্কুকের বিরুদ্ধে। সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে কেউ তার ব্যাপারে ভাবছে। এই বিষয়টি মেনে নিতে পারছে না জাঙ্কুক, কিছুতেই না। ভাবনা চিন্তার ছেদ ঘটে আভাসে, মনে হচ্ছে তেজে আছে তার দিকে। জাঙ্কুক সেদিকে না তাকিয়েই বলল, আমারে নিয়ে যে তোমার মনে জোনাকি পোকা উঠতেছে, ওগুলারে থামাও। তুমিও নিঃস্ব, আমিও। সঙ্গ থাকলে ক্ষতি কি? আমি তোমার মতো মজবুত নই, ভেঙে পড়ি প্রায়শই। তোমার কাছে যেটা তুচ্ছ আমার কাছে সেটা খুব প্রিয়। হাসপাতালের বিছানায় মাথা ব্যথা অজ্ঞাত সারে তন্দ্রায় ডুবে যাইতে। তখন রাত্রির 2য় প্রহর। জাঙ্কুকের চোখে ঘুম নেই, চোখ গেল তের ঘুমন্ত মুখশ্রীর দিকে। মায়া হওয়া উচিত, কেন সে অনুভূতিহীন? গায়ে মাখানা কিছুই। আশেপাশে তার মতো অনেকেই ব্যথা কাতর, তবে জাঙ্কুক জানতে চায় কতটা? 2 গুণ, 3 গুণ, নাকি 1000 গুণ বেশি পীড়া তাদের? তার জন্য বরাদ্দকৃত চাদর তের গায়ে উড়িয়ে দিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে চোখ বুজে সে। তুমি আমার মতো একটা মানুষের লেগে এত খাটাখাটনি কেন করতেছো? কখনো কারোর জন্য খাটনির সুযোগ পাইনি, তাই ঢং মারাও। কুৎসিত ভাষা, ছি। হাসপাতালের বিছানার পাশে বসে আছে তে সারা দিবারাত্রি। একদিন ধরে এমনই চলছে। তার নিঃশব্দ যত্নে কাটে প্রহর। অপারেশনের পর তদারকিতে কোনো কমতি নেই।
এত যত্নে অভ্যস্ত নয় জাঙ্কুক। তের যত্ন মাখা সেবায় অস্থির হয়ে উঠেছে ঘনে ঘনে। আমার সারা জীবনের ঋণের তলে ফলাইবার চাও? কিসের ঋণ? কোনো ঋণ নেই তো। তোমার কথাবার্তা, আচার আচরণ আমার অসহ্য লাগতাছে। আচ্ছা, তোমাকে ঋণই করলে তুমি কি ঋণ শোধ করতে? ঋণ শোধ করার মতো সৎ মানুষ আমি না। ঠিক আছে, তা তো কোনো সমস্যা না। কি করে এই মেয়েটা এত ধৈর্যশীল, অভিযোগহীন সময় কাটছে তার? জাঙ্কুকের চোখ শূন্য, ভাব শূন্য, জ্ঞান শূন্য। আজকাল পূর্বের দের খোঁজ পাওয়া যাচ্ছে না। এত ভারী পরিবর্তন, নাকি জাঙ্কুকের রঙে মেখে নিজের রং বদলালো? তুমি বোর হচ্ছ তাই না? মারামারি করতে পারছো না, রংবাজি মাস্তানি কোনোটাই করতে পারছো না। খুব খারাপ লাগছে তাই না? মজা লইতেছ? মজা কেন নিব? তের ভাবসাব নেওয়া যাচ্ছে না আর। জাঙ্কুক চাইছে তে তার উপরে বিরক্ত হোক, তর্ক করুক, এতে শান্তি মিলবে তার। তুমি জানো আমি বন্দি থাকার মানুষ না। ইচ্ছা কইরা গায়ে মরিচ ঢিলা দিবার আইছো তাই না পিসাচিনি? তে পূর্ণবার হাসে, বই খাতা বন্ধ করে পাশে রাখলো, সব গুছিয়েছে সুন্দর করে। জাঙ্কুক বাড়ি ফেরার পর পাশাপাশি থাকা সম্ভব নয়। সে যাবে তার আস্তানায়, আর তে নিজে। তুমি কাকে ভালোবাসো? কাউরে না। কাউরে ভালোবাসার মতো বদনসিব আমার হয় নাই। তো একবার জাঙ্কুকের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। আমি তোমাকে একটা গল্প বলি, শোনো। আমি শুনুম না। আচ্ছা বলি তারপরও। জাঙ্কুকের মাথাটা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর, সে উপলব্ধি করতে পারছি। একা ছিল বেশ ছিল। তুমি আমার জিন্দেগির অভিশপ্ত আত্মা, আমি বুঝতেছি। আমার হাতে বেশি দিন নাই। চুপ, মুখ বন্ধ আর কান খোলা রাখো। শুনতে না চাইলেও আমি তোমাকে জোর করে শোনাবো। আমার বলতে ভালো লাগে। এতদিন পাগলের মতো একা একা গল্প বলেছি। এখন জাঙ্কুক নামে একটা মক্কেল পেয়েছি। তোমার চেয়ে ভালো বিজনেস মাইন্ড তো আমার। জানো এই হাইফাই শহরে কিভাবে বেঁচে আছি? জানবে কি করে? আমি বলি। আমার সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 1:30টা থেকে আমার অফিস। বেতন 8,000 টাকা। রিসেপশনিস্টের কাজ, কোচিং সেন্টারের। মাঝে মধ্যে পরীক্ষার গার্ড দেয়া, খাতা সাজায়, প্রশ্ন বানায়। সব মিলিয়ে ভালোই। তারপর কি করি জানো? সন্ধ্যা 6:30টায় অফিস শেষ। সেখান থেকে যাই বাজারে। বাজারে আমার পরিচিত সবজিওয়ালাও আছে। তার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল জাঙ্কুক। হুট করে পোকা নড়ে উঠে মগজের। বিয়ে বইয়া যাও ওই সবজিওয়ালার লগে, তোমার লগে মানাইব। সারা জীবন ফ্রি শাক সবজিও পাইবে। চুপচাপ কথা শুনো, বাগড়া দিবা না। বিষম খেয়ে বসে রইল এই আদেশে জাঙ্কুক। নির্ঘাত ছেলে মানুষ হলে একটা চট পড়তো গালে। সেখান থেকে সবজি কিনে নিয়ে 7 জন হাদারামের জন্য রান্না করি। তারপর আমার এক পরিচিত চাচা এসে নিয়ে যায়। ওরা আবার মাসে 10,000 টাকার মতো করে দেয়। কত হলো? 18,000। এখান থেকে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, আমার খাওয়া দাওয়ার, বিশ্ববিদ্যালয়ের খরচ। জানো আমার দাদির দেয়া পুরনো একটা সিন্ধুক আছে। আমি সেখানে বাড়তি টাকাগুলো রেখে দিই। যদিও খরচ হয়ে যায় মাস শেষে না হতে, কিন্তু আমি দিব্যি আছি। ছোটখাটো বিষয়ে খুশি হতে পারে কয়জন? একজন নারী ঢাকা শহরে টিকে আছে, এটাই অনেক মনে হলো জাঙ্কুকের কাছে। তবুও মুখে প্রকাশ করলো না। হাদারাম কারা? আছে একদল ব্যাচেলার গোলাইগে রান্ধো। ওরা জানে ওদের জন্য আমার ওই পরিচিত চাচার বউ রান্না করে পাঠায়। তাহলে তুমি ওই চাচার বউ? আরে ধুর, চাচার বউ সেলাই করে। উনি চুলার সামনে বেশিক্ষণ থাকতে পারে না, চামড়া জ্বলে। তাই আমি ওনাদের জন্য খাবার পাঠাই। দিল দরিয়া। তুমি কি করলে জীবনে? চিটারি বারপারি ছাড়া। ছিড়ছি কি বয়ে একার বা ল বাল। আমি ভীষণ খুশি আমার এই জীবন নিয়ে। কারোর সাথে কোনো লেনা দেনা নেই, তবে আছে কিছু অপূর্ণতা। তুমি বলো। জাঙ্কুক নিজের কাছে সমৃদ্ধ। জাঙ্কুক নিজের কাছেই পূর্ণ। জাঙ্কুকের অপারেশন করিয়ে হৃদয় থেকে ভারী একটা বোঝা নেমেছে। সবে মাত্র বাড়িতে গেছে সে। বমগিউ আর তার বাবা মিলে জাঙ্কুককে বাড়ি নিয়ে গেছে। পই করে বমগিউকে বুঝিয়ে এসেছে তে কোনোভাবে যেন ওকে একা না ছাড়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলার পূর্বে সামনে বোগামকে দেখলো। আজ রাগ নয়, বরং হাসি মুখেই এগিয়ে গেল সে। কি খবর বোগাম ভাই, আজ এই রাস্তায়? আসছিলাম একটু কাজে। কাজটা কি আমাকে দেখা? থতমত খায় বোগাম খানিকটা। হত বুদ্ধির মতো চেয়ে রয়েছে তের দিকে। কি হলো বোগাম ভাই, আপনার চাপা দেখছি সমান হয়ে গেছে। সেদিনের কথা মনে পড়তেই আপনি গালে হাত চলে যায় বোগামের। প্রচন্ড রকমের আঘাত পেয়েছিল সেদিন। জানেন বোগাম ভাই, যে ছেলেটা আমাকে বাঁচালো আপনার হাত থেকে, সে আমার প্রেমিক। গুন্ডা মাস্টার টাইপের একটু। একটা ছেলেকে অলমোস্ট মার্ডার করে ফেলেছিল, আর হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়া ওর প্রতিদিনের কাজ। বোগাম উল্টা পথে হাঁটা ধরলো ধীরে সুস্থে। তে তাকে চিনে। সে তার মায়ের হাতের মোহরা। ছোটবেলা থেকে ভীতু এই রকমের ছেলে নাকি তার সাথে এসে জোরাজুরি করবে। কোথায় যাচ্ছেন বোগাম ভাই? শুনুন আরেকটা জরুরি কথা। আপনারা আর আপনার পরিবারের নামে জিডি করেছি। আপনাদের মতলব কখন বদলাই বলা মুশকিল বাপু।
আপনার আম্মা জানের কানে দিয়েন কথাটা। মৃদু হাসির চেয়ে ধারালো কোনো তলোয়ার হয় না শত্রুর জন্য। শত্রুরা অন্যের সুখে বেশি পড়ে, তাই স্বাভাবিকের চেয়ে বেশি হাসি ফুটিয়ে হেঁটে চলে যায়। ওষুধ নিয়েছো? চেনে একটা হোটেলে এসেছে জাংকুক মোগলাই খাওয়ার জন্য। অবশ্য হাতে টাকা পয়সা ছিল না, তে মাত্র বলেছে 2টো মোগলাই দিতে। এতদিনে দেখা সাক্ষাৎ ছিল না দুজনের, ফোনে আলাপ হয়েছে। জ্বালিয়ে মেরেছে জাংকুককে। এক কথা কতবার জিজ্ঞাসা এমরি, এতদিন ফোনে জ্বালায় শান্তি পাও নাই? না, পাইনি। তাদের তর্কের মাঝে খাবার হাজির। তে একটি প্যাকেট নিচে নিয়ে আর কি জাংকুকের দিকে এগিয়ে দিল। কি চাও তুমি? তোমারে কইছি আমারে খাওয়াও, আমারে নিচা দোয়াইবার চাও? বলবো যে তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে জাংকুক। আমি ঠিকই বুঝতেছি, আমার কত অস্থির লাগতেছে নিজের কাছে জানো। আমি কোনোভাবে তোমার যত্ন মাইনে নিতে পারছি না, নিজের কাছে নিজের ছোট লাগতেছে। আমি জাংকুক 2 দিন না খায়া বাঁচতে পারি, জিব্বা সামলানোর মুরদ আছে আমার। আর তুমি আমার জোর কইরা ঋণের তলে ফালাইতেছ। তুমি আমার অপারেশন করাইছো, আমার পেছনে খাটছ। এসব চিন্তা আমার ঘুমাইবার দিতেছে না। যে মানুষ খালি পেটে আয়েসের ঘুম দিবার পারে, ওই মানুষ আজকে তোমার কারণে ভরা পেটে নির্ঘুম। বিটলামি ফাইজলামি করি তাই বইলে আমারে হালকাভাবে নিবানা কইলাম। আমার যে তোমারে নিয়ে ধ্বংস হইব। সময় আছে, পিছে ওইটা যাও। জাংকুকের এই নতুন রূপে ভিতরে ভিতরে অন্তর পুলকিত। যেদিন বৃষ্টি স্নাত সন্ধ্যায় মন সিন্ধুকের দুয়ার খুলেছিল কিছু সময়ের জন্য, আজ তার কথাগুলো অজান্তেই ভালো লাগছে তের। ভালো লাগার কাছে জাংকুকের রাগ তুচ্ছ মনে হলো বটে। চাই আছো কেন? আমি তোমার পর বলে মনে হচ্ছে যে আমি তোমাকে দয়া দেখাচ্ছি। আমি জানি না এত কিছু, আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমি মানুষ ভালো না, সবাই জানে এলাকার জাংকুক খারাপ, জাংকুক মাস্তান। আমি ভালো খারাপের ভয় কম করি, করলে হয়তো একই ঘরে শত্রু নিয়ে বসবাস করতে পারতাম না। এই শহরে একা মেয়ে হয়ে টিকে থাকতে পারতাম না। আমাদের কোনো লেনা দেনা নেই এই সমাজের সাথে জাংকুক। আমরা আলাদা, দেখো। আর 5টা মানুষের মতো আমাদের জীবন নয়। তবে এতদিন তোমার সাথে সব কাকতালীয় দেখা ইঙ্গিত করে আমাদের দুজনের একে অপরের সঙ্গ দরকার। আমাদের দুজনকে আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না। আমার বলতে একদম লজ্জা হচ্ছে না, এই ছন্ন ছাড়া ভাবঘুরের পাগল জাংকুকের সঙ্গ আমি চাই। তোমার জন্য না হোক, আমার নিজের আত্মপ্রশান্তির জন্য। একাকিত্ব ভীষণ ভয়ঙ্কর, আমি এই নিস্তব্ধতায় ভুগছি দীর্ঘকাল। এবার না হয় আমার উপর দয়া দেখাও, হাত বাড়িয়ে ভয়াবহতা থেকে বের করে আনো। জরাগ্রস্ত সিঁড়ি শত শত বাধা পেরিয়ে ছাদে উঠেছে জাংকুক। সাদা রঙের রেলিং কালোতে পরিণত, সেখানে পা ঝুলিয়ে বসে জাংকুক। পাশে সিগারেটের প্যাকেট, সেই কবে তের কাছ থেকে ভুলিয়ে ফুসলিয়ে কিনিয়েছিল, যত্ন করে রেখে দিয়েছে। বেশি খাই না, খেলে শেষ হয়ে যাবে। আজ ভাত খাওয়া হয়নি, তের কিনে দেওয়া মোগলাই পোড়াটা রুমমেটদের পেটে পড়েছে। জাংকুক নিশ্চুপ, কিছুটা স্তব্ধ। পায়ের ক্ষণে ক্ষণে ব্যথাদের অবদানের কথা মনে করায়। যে সিগারেটের ধোয়া মাথা ঠান্ডা করার জন্য উঠাচ্ছে, সেটিও তের দেওয়া। ঘিরে ফেলেছে সব কিছুই সে। আজ জনসম্মুখে এমন কিছু চেয়েছে যা শুনে জাংকুক এক মুহূর্ত সেখানে থাকেনি। আজও কাজ কামাই করে দিল। মনের সুখে বেতন কেটে রাখবে মালিক, কিন্তু জাংকুক নিজের মর্জির মালিক। এই অশান্ত চিত্ত নিয়ে কিছুতেই কাজে যাওয়া যাবে না, নয়তো মালিকেরও রেহাই নেই। চটপট খেতে পারে তার হাতে। এই অস্থিরতা কি করলে কমবে, কিছুতেই মেনে নিতে পারছে না। ছটফট করছে জাংকুক, মাথার চুল খামচে ধরল। তোমারে আমি একটা কথা ক্লিয়ার করে বুঝাই, বুঝবা? বাংলায় কমু। ফোন করেছে তে, জানতে চেয়েছে খেয়েছে কিনা। 3বার ফোন করেছিল, কেটে দিয়েছে জাংকুক। হাল ছাড়েন নিতে, অবশেষে রেগে ফোন রিসিভ করে। আমার কি সমস্যা আমি নিজেও জানি না। আমার দিকে আওয়া সব মায়া দয়া ভালোবাসা আমার অস্থিরতার কারণ। আমি মনে হয় পাগল। দুনিয়াতে মানুষ যেসব জিনিস বেশি বেশি চাই, ওইটা আমি চাই না, এমনকি টেকাও না। কেউ আমার লগে মুখ ফুইটা 2টা ভালো কথা কইলো আমার সহ্য হয় না, এটা আমার সমস্যা। পারি না, পারতে চাই না। তাহলে কি চাও? আমি যেমন আছি তেমনই থাকবার চাই। হতে পারে আমার সাথে ভালো থাকতে পারো। জাংকুকের অস্থিরতা বাড়লো, বুক ধরপড় করছে, মাথা দুদিকে ঝরে দোলায়। তের কথাগুলো যেন অসহ্যকর। কি পাইছো আমার মধ্যে? কেন পিছে পড়ছো আমার? কিছু পাইনি বলেই পিছু নিয়েছি। এসব রং তামাশার পেঁচাল আমার লগে পাইরো না তো ভাই। আমার জীবন এটা, এদিকে আমি একলাই থাকুম। আমার আর কাউরে চাই না, একেবারেই না, কোনোদিন না। তাহলে তোমার সাথে সাথে আমার জীবনও একাকিত্বের ভয়াবহতার মধ্যে কাটবে, নিঃসঙ্গ। কেন তুমি একলা থাকবা কেন? শিক্ষিত হয়ে পড়ালেখা করো, ভালো দেখে একটা পোলা খুঁজে বিয়ে করো। ঘর বাঁধলে তোমার আধ ভাঙা ঘরে বাঁধবো, না হলে না।
আমার জীবনের ঠিক ঠিকানা নাই। আমারও। এমন জিদের লাইগে সামনে থাকলে তোমার গালে এবার সত্যি একটা থাপ্পড় মাইরা দিতাম। আমি বুঝি থেমে থাকতাম? আচ্ছা কি করতা তুমি? কলার ধরে মারতাম, পরে মানুষ জড়ো করে গণদোলায় খাওয়াতাম। আমার এলাকা এটা, তোমার মতো দুই একটা চুনোপুটির মায়েরা কবর দিয়া ফালাইলেও কেউ একটা শব্দ করব না। মরে গেলে তো আরো ভালো, তোমার জ্বালাতন করবে না কেউ। কোথায় খবর দিবে আমায়? বলি কি তোমার বাড়ির আঙিনায় দিও, মাঝে মধ্যে আসবো ভূত হয়ে দেখা করতে। মজা লও। শুনো, তুমি যে পথে চলতেছো ওই পথে কাটা ছাড়া কিচ্ছু পাইবা না। আমার দিক থেকে সইরা গিয়ে বেশি ভালো থাকবা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না। আমি একটা বস্তির পোলা, বারবার কইছি আমার কোনো ঠিক ঠিকানা নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। আমার লগে থাকলে তোমার খালি দিয়াই যাইতে হইব, ফিরতি কিছু পাইবে না। সিনেমা না এটা, শেষে গিয়ে হ্যাপি এন্ডিং হইব। আমার জীবনের এন্ডিংয়ের সুখ দুঃখ দুইটার একটাও থাকবো না। আমি একলা থাকতে চাই রাজার হালে, এই মহল্লায়। জাঙ্কুক, কি? আমার উদ্দেশ্য মোটেও তোমার আত্মসম্মানে আঘাত করা না। তোমার জন্য আমি যা করেছি কোনোটাই দয়া দেখিয়ে নয়। আমার ভালো লাগে, সত্যিই ভালো লাগে। তুমি জানো না এতকাল আমি কি করে কাটিয়েছি। আমি বলতে চাই না, থাকুক পুরনো সব কথা। আমি কখনো এত খুশি অনুভব করিনি কারোর সাথে। তুমি লক্ষ্য করে দেখলেই সত্যি মিল খুঁজে পাবে। আমাদের মাঝে অমিল শুধু একটাই, আমি একটা ছোট্ট সুখী সংসার চাই। তুমি চাও না? মানিয়ে নিতাম সবকিছু। সম্ভব না। এক বিন্দু অনুভূতি বা সহানুভূতিও নেই। তোমার আমি ঠান্ডা মাথায় কথা বুঝাইও পারতেছি না। তুই ক্ষণে ক্ষণে চুপ হয়ে যাচ্ছে, প্রত্যাখ্যানের চোখ টলমল করতে লাগলো। আমার মতো জাহিলের পেছনে তুমি টাকা আর সময় দুইটাই নষ্ট করছো। আমি কারো ভালোবাসা পাওয়ার লায়ক না, আমি চাইও না। মানুষের লগে ভাব কইরা কি লাভ? আমার মনে হয় এগুলি দুনিয়ার যত তামাশা। আইসি একলা, জামুও একলা, মধু দিয়ে মানুষের লগে খাতিয়ে জমায় কি লাভ? সময় নষ্ট। কারোর উপর জোর খাটানো যায় নাকি? জোর করে ভালোবাসা আদায় করা অসম্ভব। এই মুহূর্তে মনে হচ্ছে জাঙ্কুকের ঘাড়ে চাপতে চাইছে সে, হস্তক্ষেপ করতে চেয়েছে জাঙ্কুকের নিজস্ব জীবনে। উপলব্ধি এলো এক প্রকার, সত্যি বেহায়াপনা করছিল, তাও আবার নিজের ভালো থাকার জন্য, একাকিত্ব কাটানোর জন্য। নিজেকে নিজের কাছেই ভীষণ ছোট মনে হতে শুরু করে। অপরাধবোধ জেগে উঠে তরতর করে, আবেগের প্রবণতা বেশি, যে কোনো প্রকার অনুভূতি এসে হানা দেয় তৎক্ষণাৎ। তোমাকে বড্ড বেশি জ্বালিয়ে ফেলেছি আমি। গত 2 দিন যাবৎ জাঙ্কুককে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেছে তে নিজেকে বুঝিয়েছে কারোর উপর জোর খাটানো কি আদৌ ঠিক? কেউ তাকে জীবনে গ্রহণ করতে চায় না, সেটি তার একান্ত ব্যাপার। চাপিয়ে দিতে পারবে না সে নিজের ইচ্ছে এবং স্বয়ং নিজেকে। চা খেতে খেতে জাঙ্কুক খেয়াল করলো তেকে, চিনতে ভুল করলো না তের চলন, তাকে এড়িয়ে চলে যাচ্ছে। এমন এড়ানো কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? প্রশ্নটি একবার জাঙ্কুকের মাথায় আসলেও টিকেনি বেশিক্ষণ। এড়িয়ে যাওয়া তার জন্যই মঙ্গল। হাত ভর্তি রং নিয়ে এসেছিল মরিচা ধরা জাঙ্কুকের সত্তায় মাখাবে বলে, সেটি জাঙ্কুক হতে দেয়নি। নিজেকে উজাড় করার ইচ্ছে নেই যে একেবারে। আরো কয়েকদিন কেটে যায়। বমগিও এসে জাঙ্কুককে বলেছে তেকে নাকি সে কাঁদতে কাঁদতে বাসায় যেতে দেখেছে। জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। এই কয়েকটা দিন জাঙ্কুকের জন্য ছিল একেবারেই ভিন্ন। এলোমেলো ভাবনার সমারোহ ছিল সর্বক্ষণ। তার মনে এক অজানা আশঙ্কা, এক অদ্ভুত চিন্তা। নিষ্প্রাণ সত্তাকে খুঁজে বেড়াচ্ছে, যার হেয়ালি চালচলন। এই অভিযানে খুঁজে পেল জাঙ্কুকের মধ্যে লুকিয়ে থাকা অনুভূতির আভাস। তার মধ্যে মায়া আছে, এ তো জানতো না। মস্তিষ্ক তাড়না দিচ্ছে, জানতে চাইছে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া মেয়েটা ঠিক আছে তো, নাকি ভারী অভিমানের পাহাড় তুলে রেখেছে মধ্য বরাবর। কি সমস্যা কি তোমার? পিরিতের বাতি নিভাইতে কইছি, নিজের সুইচ অফ করে বসে থাকতে কই নাই। ঠান্ডায় নাক টানছে, সাথে কান্নার প্রভাব। গতকাল মা বাবার মৃত্যুবার্ষিকী ছিল, এতটাই মনে পড়েছিল যে চোখ ভেঙে কেঁদেছে সারা রাত। ফোনে জাঙ্কুকের কর্কশ আওয়াজ শুনে উঠে বসলো। রাত 9টা বাজে। ছোটামি করো, ভ্যাংসা ধরছে। তোমার খুঁজে পাওয়া যায় না, লাইব্রেরিতে যাও না, আমরা দেখলে দেমাক দেয় পিঠ ঘুরে যাও গা। কি সমস্যা কি? হ্যাঁ, তুমি ভাবতেছো এগুলা কইরে আমার মন পাইবা? আবার মারাই। কান্দো কেন? কাঁদি না, একটু সর্দি আর কি। কালকে কই গেছিলা? বমগেও খবর দিল, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পোলা পাইনের লগে কি? বাবা মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, বাচ্চাদের খাইয়েছি। বঙ্গিও তো ছিল, বলেনি ওটা? বাইরে হও, কাম আছে। পথ খুঁজলো পালাবার, কিছুতেই জাঙ্কুকের মুখোমুখি হবে না। ভীষণ লজ্জা হয় তার। আমার ঘুম আসছে, ঘুমাবো বলে মুখের উপর ফোন কেটে দিল। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে ফোন সাইলেন্ট করে ফেলে। অদ্ভুত আওয়াজে ঘুম হালকা হয় তের। কে? দিদি এসেছেন?
বারান্দার ঘরের মাঝে কোনো দরজা নেই, একটা টেবিল ল্যাম্প চলছে বিছানার পাশে। তে চোখ কসলাতে কসলাতে মাথা ঝুঁকিয়ে নিল। মাঝে মধ্যেই তার রুমমেটের মেয়ে আসে, হুটহাট না বলে। ঘুমের ঘর পুরোপুরি কাটার পূর্বে মনে হলো ডান পাশে থাকা টেবিল ল্যাম্প তার খুব সন্নিকটে। ভারী আওয়াজ ভেসে এলো, মুখের সামনে ছোট্ট ছুরি ধরে বলল, এই সিমরি, এই পাখনা গজাইছে না, আমার এড়াই যাও। এই যে চাক্কু দেখতেছ, আমার লাগে এক্ষুনি না আইলে এইটা ডাইরেক্ট তোমার গলায় হান্দাই দিব। বাঁচতে চাইলে জলদি উঠো, আজকে তোমার কিসমতের একটা পৃষ্ঠা আমি উল্টামো। অনেক উজেছ না, চলো। জাগর তাড়াতাড়ি করেন, বাড়ি গিয়ে ঘুমামো। রাত প্রায় 11টা। তারপরও পুরান ঢাকার অলিগুলি এখনো জলজল করছে। তিনি স্তব্ধ হয়ে বসে আছে, একদম শান্ত, চোখের পলক ফেলছে না পারতে। সাধু থাকলে নিষ্পলক চেয়ে থাকতো। পাশের চেয়ারে জাঙ্কুক। 4 জন উপস্থিত এখানে, বমগিউ আর তার মা বাবা। ঘুম ঘুম চোখে কপাল কুচকে রাখা বয়স্ক লোকটার রেজিস্ট্রি খাতা খুলে বসেছেন। তার পেছনে সবুজ ক্যাটকেটের রঙের দেয়ালে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। কাজী সাহেব ভারী বিরক্ত তার উপর। মোহর ধার্য করা হয় 20 টাকা জাঙ্কুকের কথায়। তে কবুল বলার সময় নিচ্ছিল বলে হাতে দেখা ছোট্ট চাকু আড়ালে তাক করে ফিসফিস করে বলল, তোমার পীড়িতের স্বাদ আমি মিটামো, 1 সেকেন্ডে কবুল কইবে। তে কিছুক্ষণ সময় নিয়ে 3 বার কবুল বলে। জাঙ্কুকের পালায় সে বলতে গিয়েও থমকে গেল। শুষ্ক মরুভূমির ন্যায় ঠোরজোড়া ভিজিয়ে নিল নির্লিপ্ততায়। ডোক গিলে আর সময় নেয়নি, জানে না এই সিদ্ধান্তের পরিণতি কি, ভাবেও নি এখনো। তার শরীর ভাত ছেড়ে দিয়েছে পুরোটা, অনুভূতিগুলো ভাগ্যহীন। সত্যি তার আর জাঙ্কুকের বিয়ে হয়ে গেল। তোপের মুখে ফেলে তাকে এভাবে বিয়ে করা কল্পনা তো কি ভাবনীয় ছিল। কাপ আঙ্গুলে সাইন করলো তে। কাজী অফিস থেকে বেরিয়ে আসে তে আর জাঙ্কুক, সাথে বমগিউ আর তার বাবা মা। তারা তেমন কোনো কথা বললেন না। তাদের দুজনের মাঝে দুজনকে রেখে চলে গেলেন। অনেক সময় পর মুখ খুলল তে, টলমল চোখ জোড়ায় প্রশ্ন, কেন করলে? দয়ার বদলে দয়া। দয়া দেখে নিজের ইচ্ছের বাইরে আমাকে বিয়ে করার মতো ছেলে নয় জাঙ্কুক। তোমাকে কে কইছে আমি আমার ইচ্ছের বাইরে তোমারে বিয়ে করছি? করেছ। জাঙ্কুক পকেটে হাত গুজে মুখোমুখি এসে দাঁড়ায়। তুমি জিতলা, আমি হারলাম। একটা কথা মনে আছে, আমি কইছিলাম আমি হাইরা গিয়েও বিজয়ী হওয়া মানুষ। মানে তুমি হারছো আর আমি জিতলে? অনেক বুদ্ধি তোমার মাথায়, এবার বাড়ি যাও। বলে তের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে তাকে গলির ভেতরে এগিয়ে দিল। তের মাথায় খেলেনি বিষয়টা। বিয়ে হলে মানুষ তার স্বামীর সাথে থাকে, জাঙ্কুক তাকে ধাক্কা দিয়ে আগের বাড়িতে পাঠাচ্ছে। অবাধ মস্তিষ্ক কয়েক সেকেন্ডের সামনে যায়। সে প্রস্তুত না জাঙ্কুকের সাথে থাকার জন্য। হয়তো জাঙ্কুকের ক্ষেত্রেও একই। একবার ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। অপরিচিত থেকে স্বামী হওয়ার পথ অদ্ভুত ছিল। মাথা নেমিয়ে চলে গেল। জাঙ্কুক তখনও দাঁড়িয়ে আছে গেটের ধারে। তে চলে যাওয়ার পরেই জাঙ্কুক দম ফেলে আকস্মিক স্বল্প বল প্রয়োগে ঘুষি দিল দেয়ালে। বেঞ্চির খচখচ আওয়াজে 20 টাকার একটি পুরনো নোট তের দিকে এগিয়ে দিল জাঙ্কুক। আশেপাশে মানুষের কণ্ঠধ্বনি ও রিক্সার ক্রিং ক্রিং বেলের আওয়াজ আসলো। তেও জাঙ্কুকের মাঝে শুনশান নীরবতা। আজ জাঙ্কুক নীরব, উন্মুক্ত লাইব্রেরির সেই চিরচেনা সবুজ বেঞ্চিতে বসে। জাঙ্কুককে দেখে তের ভেতর দুর্বদ্ধ ব্যাকুলতা কাজ করছে। মনস্থির করতে করতে সে স্বাভাবিক হতে চাইলো। আজকে জাঙ্কুকের মন খারাপ? জাঙ্কুক নড়ে চড়ে উঠে। বোধই হলো যেন তার, না হয় গত রাত থেকে বিবিধ কল্পনারা ভাষা বেঁধেছে মগজে। জাঙ্কুক তের প্রশ্নটি উপেক্ষা করে গেল। তোমার মহারানা আমার 20 টাকা ধরছি জানো? জানার মতো পরিস্থিতিতে বিয়ে করেছিলে? গলায় ছুরি ধরে বিয়ে করেছ? আমি জীবন নিয়ে শঙ্কায় ছিলাম, আবার মহারানা। জাঙ্কুক তেজে চোখে তাকায়, বোঝার চেষ্টা করলে মজা করছে নাকি সিরিয়াস। আজ মেজাজটা তার গম্ভীর। টাকা দিছি দেখছো? বেঞ্চিতে রাখা টাকা দিকে চাইলো তে। যেদিন নিজের ঘরে নিবে সেদিন নিব। আর আমি স্বল্প মোহরানাতে রাজি না। তোমাকে ভরসা করা যায় না। কবে যেন বলে ফেলা ছেমরি, তোমাকে আর ভালো লাগছে না, চলে যাও। রিস্ক নিব না একদম। ভালো তো এখনো লাগে না। আর ঘর, আমার কোনো ঘর নাই। তাহলে এই বিয়ে কি? কি এসব? তুমি কি আমার সাথে মজা করলে? অস্থির হইতেছ কেন সেরি? মায়া মানুষের এই বেশি বুঝার স্বভাব আমার বিষের মতো লাগে। আমি জানি আমি কি করছি, আর আমি এটাও জানি আমি সামনে কি করব। কি করবে? আমি কি করবো ওটা তোমার ছোট্ট খুপড়ির মতো ঘিলুতে ঢুকবো না, কিন্তু তুমি কি করবা আমি তোমারে জানাই দিতাছি। কেউ তোমারে জিগাইলে কি কইবা? কি বলবো? কইবা তুমি বিবাহিত। বিশেষ করে মহল্লার কেউ জিগাইলে তে দৃষ্টি নামায়, এটার বলে দিতে হয় সে বিবাহিত। এটা তার সব সময় মাথায় ঘুরে। ভাগহীন হয়ে রইল তে। জাঙ্কুক ঘাড় বেঁকিয়ে কপাল কুচকে তাকালো।
কথা কানে ঢুকছে? থ্রেট দিচ্ছ? আর কিসের রীতিতে বলবো? হ্যাঁ, যে আমাকে বিয়ে করে ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তার কথা আমি কেন শুনবো? এটা কোনো বিয়ে হলো? কত শখ তোমার! অনেক। আসল কথা কও, বিয়ে কইরে নিয়তে খোট হইছে, আমার লগে থাকতে চাও, আমার কাছে ঘেঁষাঘেঁষি করতে চাও। বন্দি এক ঘরে আমার বিছানা নিচ থেকে হুট করে ইট তুলে নিলতে জাঙ্কুকের দিকে তাক করে বলল, একদম চোপাই উড়িয়ে মারবো আজে বাজে নোংরা কথা বললি। জাঙ্কুক কিছুটা এগিয়ে যায় তের দিকে। কলিজা বড় হয়ে গেছে, টান দিয়ে বাইর করে ফেলাম। তোমার এসব থ্রেট আমি ভয় পাই না, আর না দিব কোনো মোহরার টাকা। নিয়ে যাও, সিগারেট কিনে খাবে। গভীর নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে প্রশান্ত করলো জাঙ্কুক। মেজাজ খারাপ করতে ইচ্ছে হচ্ছে না তার। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি বিয়ে করে বিষণ্ণ। কই, কে যেন বলেছিল সে খারাপের মাঝে ভালো থাকতে জানে, হেরে গিয়েও জিতে যায়। পেটা মানুষের মিলে থাকবা, আমি ব্যাচেলারে থাকি, আমার লগে আরো 3টা জোয়ান পোলা থাকে, ওগুর মধ্যে তোমার রাখবো। হ্যাঁ, বালের আবেগে পেঁচাল পারলেই হয় না। আমরা 1 তারিখ থেকে গার্মেন্টসে যাইতে না করছে, কাম কাজ নাই, সকালে দুপুরে রাইতে কি গিলবা? আমার গিলবা? তের ব্যাগটা ছো মেরে নিয়ে দিল জাঙ্কুক। ব্যাগের চেনটা খুলে 20 টাকা রেখে আবার আস্তে করে ছুড়ে দেয় তের দিকে। এমনি আমার মাথাটা খাইছো, কোন জন্মের পাপ পোহাইতেছি আল্লাহই জানে। তে কিছুটা এগিয়ে এসে বসলো, আর চোখে জাঙ্কুক দেখলো সেটি, তবে তাদের মধ্যে দূরত্ব আছে। দুজনের খাওয়া দাওয়ার কতই খরচ যায় বলো, ম্যানেজ করে নিব। তুমি ততদিন আরেকটা কাজ খুঁজে পাবে। ভালো হয়েছে, সারা রাত জেগে কাজ করা এমনি তো ঠিক না। আর বাড়ি, তুমি অন্য একটা ঘর দেখো আশেপাশে, না হয় আমি যেখানে থাকি। না, আমি ওইখানে থাকবো না। আর তোমার তো তারা কি রে ভাই, ধৈর্য ধরতে পারো না? জাঙ্কুকের মুখে বেশিবার আছে অনেক চিন্তার গল্প, স্বীকার করছে না, সংযতে রেখেছে নিজেকে। এমন দুশ্চিন্তায় জর্জরিত মুখবয়ব দৃষ্টিগোচর হয় তের। ব্যাগ থেকে ঠান্ডা পানির বোতল বের করে এগিয়ে দিল তার দিকে। জাঙ্কুক অন্যদিকে চেয়েই হাতে নেয়, গড় গড় করে গিলে শেষ করে। বোতল মুছড়ে ফেললো এক হাতে। আবার একটা সাদামাটা সুখের সংসার চাই জাঙ্কুক, যেখানে কি তোমার কি আমার, সবই আমাদের। জাঙ্কুক তেকে সচরাচর ফোন করে না। প্রথম দিয়েছিল সেদিন, যেদিন তার মাথায় বিয়ে করার ভূত চেপেছিল। আজ দ্বিতীয়বার অফিস থেকে বাড়ি ফিরছিল তে। হুট করে জাঙ্কুকের জরুরি তরফ কিছুটা শঙ্কায় ঠেলে দিল তেকে। চিন্তায় বিভোর হয়ে হাঁটতে লাগলো তে। গন্তব্য টিএসসি। জাঙ্কুক জানিয়েছে সেখানেই অপেক্ষা করছে সে। কঠোর আদেশ জারি করেছে দ্রুত আসে যেন। ঘরের চাল শেষ, কিনে পায়ে হেঁটে রওনা দিল তে। উঁচু স্থানে পা ঝুলিয়ে বসে আছে জাঙ্কুক। দূর হতে দেখলো ধূসর রঙের পোশাক পরিহিত এক মেয়েকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। চিনতে কি ভুল হয়? সে যে সারা জীবনের জন্য গলায় ঝুলে যাওয়া মালা। কি হয়েছে? জাঙ্কুক হাতের ইশারায় বসতে বলল তেকে। ঘেমে নিয়ে একাকার মুখবয়ব। তে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আমার মেসের নলে 3 দিন যাবৎ পানি নেই। তো আমি 3 দিন যাবৎ গোসল করি না। আমার কাছে আইবা? তোমার মনে পীড়িতের রং। আহ, তোমার জড়াই ধরি। জড়িয়ে ধরার ভনিতা করে কিছুটা এগিয়ে আসতে চাইলে তে পিছনে সরে যায়। নোংরা কোথাকার, এসব বলতে দেখেছো? ইচ্ছে হলো তার গালটা চেপে ধরতে, তবে তেমন কিছুই করেনি জাঙ্কুক। ইটিস পিটিস পীড়িতের রং গায়ে মাখার আগে মনে আসিল না আমি গান্ধা। তুমি বলবে কেন ডেকেছো? না হয় আমি গেলাম বাড়িতে, বাড়ি গিয়ে রান্না করতে হবে বলে জায়গা থেকে উঠে দাঁড়ালো তে, কাঁধে ব্যাগ চাপে। ফালতু পেঁচাল শুনতে আসেনি সে। আজ মেজাজ প্রচুর খারাপ। আরে বহ না সেরি, আসো বাসর প্ল্যান করি। টিকা অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক তার হাত টেনে পাশে বসায়। আরে তোমার আর আমার বাসর প্ল্যান করবো, একটা ঝাঁকানাকা প্ল্যান আছে আমার কাছে। হতবুদ্ধির মতো চেয়ে আছে তে এখনো। এই ছেলেটার প্রেমেই পড়তে হলো তেকে। রং বেরঙের লাইট, তারপর ফুল আর মুখ কয়েক কালারের। ফুল যেন একা বোরিং ফিল না করে, তাই কয়টা পাতা বাহার গাছও দরকার। ফুল, লতা পাতা আর লাইটের বাসর। আমার বিয়ের চেয়ে বাসর নিয়ে বেশি টেনশন। হ্যাঁ, তারপর দুজন চোখে মুখে কালি মেখে জিঙ্গালালা হু হু করবো। তের বাহুতে চাপড় মেনে জাঙ্কুক বলল, মাখন একটা আইডিয়া দিছ ছেমরি। তর্ক করেও খানিক সংকোচে পড়ে গেল তে। মুখ ফুটে বাসরের কথা বলছে লজ্জাহীন ছেলেটা। নারীর কাছে প্রথমবার শুনতে বিষয়টি ভীষণ লজ্জাজনক বটে। হাওয়ায় বেশি বিয়ে করে ফেলার পর বিয়ের পরবর্তী সময় নিয়ে কি ভাবার সময় ছিল? লাল নীল বাতি জ্বলে কেন মুখে? আহ, তোমার সিগন্যালে খাড়া করাই দিয়ে আইহি। কি বলতে ডেকেছো স্পষ্ট করে বলো। যদি না কই কি করবা? মারবা? স্বামীর উপরে হাত তুলবা? ছি ছি, এগুলি পাপ জানো না? স্বামী শব্দটি ঝংকার দিয়ে কানে বাজলো। জাঙ্কুকের কাছে যতটা শব্দগুলো স্বাভাবিক, তার কাছে ততটাই অস্থিরতার কারণ। কালকে সকালে তোমার যত বালে ক্লাস, বালের অফিস, বালের রান্না আছে সব বাদ।
বাড়িওয়ালারে কইবা বাড়ি ছাড়বা। আর আমারও চাকরি ভুল, আমি আপাতত 9,000 টাকার মালিক, কিন্তু বেকার। মনে থাকবো যা যা কইছি? এসব কেন করব? সংসার করার শখ না, শখ মিটামো। কালকের পর থেকে জাঙ্কুকের লগে জুইরা থাকবা প্রতিদিন, পুড়বা, ঝলসায় যাইবা, কয়লা হইবা, তারপর তোমারে নিয়ে গিয়ে আমি কয়লার মিলে বেচা দিব। তে বাড়ির দিকে রওনা দিয়েছে। তার কয়েক কদম পিছু পিছু জাঙ্কুক হাঁটছে এবং দেখছে শক্ত হাতে বাড়ির চালের ব্যাগ তুলে রাখা দুর্জয়ী রমণীকে। একবার মায়া হলেও মন থেকে মায়া ঝেড়ে ফেলে দেয় আকস্মিক। এত মায়ায় যে বরাবর মতোই পোষাবে না তার। মায়ের স্থান গ্রহণ করলো প্রশ্ন, কি করে এই মেয়েটা এত দুঃসাহসী? এত বল কোথা থেকে আসে তার এই দেহে? মনের বল দেহ বল রূপে জ্বলিত হয় বুঝি? হুট করে গলির মুখে তের পদচারণ থামে। তার কদম অনুসরণ করে চলে জাঙ্কুকেরও। কিছুটা অবাক তে জাঙ্কুকের চল শক্ত হয়ে ওঠে। পেছন থেকে সামনে এগিয়ে এলো, দূরত্ব দিয়ে এক হাত আর ঘনুই এর সাহায্যে শক্ত স্থানে ভর করে দাঁড়ালো। তের পদ আটকে দাঁড়ানো উৎসকের ঠোঁটে হাসি। আপনি কি মহল্লায় নতুন নি? জি। উৎসক বুঝবার ভঙ্গিতে মাথা দুলায়। আচ্ছা, গঙ্গীয় চাচার বাড়িতে থাকেন? জি। আপনার আব্বা আম্মাও থাকে? জি না, একা থাকি। বলে সামান্য ঘাড় ঘুরাইতে ল্যাম্পপোস্টের নিচের সংসেজে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। অগ্নিচক্ষু স্পষ্ট দৃশ্যমান, কাছাকাছি হওয়ায় দেখতে পেলতে চোখ দিয়ে গিলে ফেলার পায়তারা করছে। আগুন চোখের ইশারায় কিছু একটা বলতে চাইছে। এক পর্যায়ে আঙুল তুলে ইশারা করলো। তে বুঝতে পারলো না কিছুই। ও, হুট করে এদের ফোন বেজে ওঠে। জাঙ্কুক অন্যদিকে ঘুরে কল করেছে তাকে। ফোন রিসিভ করলো। ইশারা বুঝো না? এই হিস্ট্রের সামনে থেকে সইরা বাড়ি যাও। ওর লাগে বেশি আলাপ পারলে তোমার কলিজা চাবাই খায়া ফেলামো। এমন হুমকিতে খানিক থতমত খেয়ে যাইতে বলে ফোন কেটে দিল। স্বল্প ঘাড় ঘুরিয়ে দেখলো জাঙ্কুক এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। বাবা মার সাথে থাকি না, তবে স্বামীর সাথে থাকি। ওসব যেন আকাশ থেকে পড়লো। স্বামী মানে? স্বামী মানে হাজবেন্ড। ওইটা তো বুঝলাম, হাজবেন্ড মানে কি? তুমি বিবাহী? হাজবেন্ড মানে আপনাদের ভাষায় জামাই। আরে বুঝবার পারছি, তোমরা দেখে লাগে না তুমি বিবাহিত। না লাগলে কি করব বলুন, সত্যি তো এটাই। আসি তাহলে। আমার গুন্ডা টাইপ স্বামী যে কোনো সময় রেগে ফায়ার হয়ে যেতে পারে। হ যাও। তে গলির মধ্যে যেতে যেতে পিছু তাকায়। একবার জাঙ্কুকের দিকে চেয়ে উৎসকের পানে দৃষ্টিপাত করলো। অপরিচিত মানুষকে আপনি বলে ডাকবেন, ঠিক আছে? আর তাছাড়া আমি আপনার বোনের মতো। পুরোনো আমলের বাড়ির দোতলায় উঠে টাসকি খেয়ে দাঁড়িয়ে রইল তে। একই অবস্থা ঘরের, মালপত্র বোঝাই করা সবখানে। আদৌ এটি বসবাসযোগ্য? সে আজ বাসা ছেড়ে দিয়ে ব্যাগপত্র নিয়ে জাঙ্কুকের সাথে এখানে এসেছে। জাঙ্কুকের দিকে চেয়ে রাগান্বিত স্বর বলল, এসব কি? তোমার সংসার? কেমন মিশ্র প্রতিক্রিয়া। বাবা মায়ের পর কত শখ ছিল একটা সংসারের, ভালোবাসায় মুড়ানো, চেয়েছিল জীবন সঙ্গীর যত্ন। অতীতের সমস্ত অসুখ ভুলিয়ে সারিয়ে তুলবে যে। অন্যরকম শিহরণ জাগলো জাঙ্কুকের কথায়, তবে লুকিয়ে বেড়াচ্ছে গাঢ় হতে থাকা অনুভূতি। যাও, কামে লাগো, এগুলি পরিষ্কার করবা, আমি একটু ঘুরে আহি। বলার সাথে সাথে হাঁটা ধরে জাঙ্কুক। তে চিতাবাঘের মতো করে খাবলে ধরলো জাঙ্কুকের শার্ট। বিমূঢ় মুখে ফিরে তাকালো জাঙ্কুক। অভদ্রতামি করবা না। বাঘিনীর উপরে চোখ বড় বড় করে তাকাইতে। আমি একা কেন কাজ করব? তুমিও করবে। এত ভারী জিনিস আমি একা তুলতে পারবো? কেন? তুমি না মহিষী শক্তিশালী নারী? যাও দেখো নারী শক্তি। আমিও একটা দেখলাম নইলে। এত কথা বলবে না। বিয়ে করেছো নিজে পাগল হয়ে, এখন আমাকে ভোগাইতে চাইতেছ? আমি সেটা হতে দিব না। জাঙ্কুকের মুখের রং বদলাতে দেখা গেল। দুষ্টুমি মাখা মুখে গাম্ভীর্যতা ছেয়ে গেছে। কয়েক কদম এগিয়ে তের দিকে দাঁড়ালো। উচ্চতার দূরত্ব মিটিয়ে মাথা নুইয়ে আসে তের মুখ বরাবর। খানিক ভটকে উঠে তে নির্ভয়ে চেয়ে থাকা চোখগুলো এলোমেলো দৃষ্টি ফেলে ঘনিষ্ঠতায়। জাঙ্কুকের মুখ কঠোর, নিষ্পলক অক্ষী। আমি তোমার লেগে পাগল? প্রশ্নের সাথে উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা পড়লো মুখে। রুহু কেঁপে উঠে। কি জিগায়? আবারও প্রশ্ন বাজের মতো পড়লো নীরব বারান্দায়। তে আবার অগোচর ভাবে চোখের পলক ফেলে বলে উঠে, তাইলে কইলা কেন? ভুলে ফেলেছি। নিঃশ্বাসের উষ্ণতা বৃদ্ধি পায়, সাথে কণ্ঠস্বরের গভীরতাও। তুমি জানো তুমি একটা ভীতু ছেড়ি? চমকে তাকালো তে। মানে? জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। মাথা দুলিয়ে হেসে বলে, তুমি খালি আমার উপর দিয়ে ফরফর করো। যেই আমি গলার টোন পাল্টাইলাম তোমার আত্মার পানি শুকাই গেছে গা। ভালো আমারে ভয় পাইবে। বিষম খেয়ে চেয়ে রইল দে। সে কি জাঙ্কুকের কণ্ঠস্বরের জন্য চুপসে গিয়েছিল?
ক্ষণিক সময়ের জন্য মুখ বরাবর এসে হৃৎপিণ্ডের গতিবেগ পাল্টে ফেলেছে। সেটাই হচ্ছে আসল রহস্য। মধ্যরাতে টেবিল ফ্যান ঘুরছে দুই দিকে, তেমন প্রয়োজন নেই বাতাসের। গরমের তাপ মৃদু, শীতকাল আসবে বলে হলুদ লাইটটি জ্বলছে, আর সেখানে স্থির একজোড়া ভাবুক চোখ। কপালে হাতের পিঠ ঠেকিয়ে বিছানার ডান দিকে সোজাসুজিভাবে শুয়ে, অন্যদিকে সারাদিনের ধকল কাটিয়ে বিভোর তন্দ্রায় খাওয়া শেষে কখন শুয়ে পড়েছে খেয়াল নেই। দেয়ালের দিকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। জাঙ্কুক ফিরে যায় তার দিকে, সোজা দেহ সম্পূর্ণ ঘুরিয়ে নেয় তার দিকে। মাথায় নিচে হাত রেখে সিদ্ধান্ত নিল নারী মুখ পর্যবেক্ষণ করার। হালকা গোলাপি আভা ছড়ানো অধর জোড়ায় দৃষ্টি যায় সর্বপ্রথম। জাঙ্কুকের উত্তপ্ত চাহনি আকস্মিক শীতল হলো, ঠান্ডা অনুভব হলো কায়া জুড়ে, জড়িয়ে তো গেছে। এবার প্রশ্ন করে চিত্ত, ক্ষুদ্র তারার ন্যায় জ্বলিত নেত্র পলকহীন। ভিন্ন রকমভাবে আকর্ষিত হলো দাগহীন মসৃণ ত্বকে। কালো রঙের ভ্রু, চোখের পাপড়ি যেন আরো ফুটে উঠেছে, নাক সরু। ঘুমের ঘোরে কম্পন করতে থাকা চোখ জোড়া, তন্দ্রা গভীর। জাঙ্কুকের নিদ্রা কেড়ে নিয়ে কি আরামেই না ঘুমাচ্ছে। জাঙ্কুক ভারী নিঃশ্বাস ফেলে। আপনা আপনি বৃদ্ধাঙ্গুল এগিয়ে গেল নাকের ডগায়, সামান্য স্পর্শ করে ফের হাত সরিয়ে চোখ বুজে ফেলল। বিধ্বংসী মহিলা। অনেক লম্বা সময় পর সকালের নাস্তা দেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল জাঙ্কুক। এই প্রাণহীন আত্মায় আবেগ এলো কি করে? অন্তর কাঁপছে অবিরাম ভাবে। মনে পড়ল মায়ের কথা। এভাবেই সকালবেলা পরোটা আর আলু ভাজি নিয়ে হাজির হতেন, পরম যত্নে খাইয়ে দিতেন মুখে তুলে। তার আর কেউ ছিল না একমাত্র পুত্র ধন ছাড়া। তে দেখলো জাঙ্কুকের মুখপৃষ্ঠ। খাচ্ছ না কেন? তুমি বানাইছো? আটা কই পাইলে? পেট চালানোর জন্য মানুষ চুরি পর্যন্ত করে। আমি তো তোমার মতো না যে নিজের উপর নিজে জুলুম করব। সৃষ্টিকর্তা দেয়া আত্মা, দেহ, অন্তরের উপর জুলুম করার অধিকার আমাদের নেই। তাই আমি সবকিছু ব্যবস্থা করার শেষে নিজের ব্যবস্থাটুকু করে রাখি। একটা প্রশ্ন জিজ্ঞাসি, ভাষণ দিতে কই নাই। আমার কথা ভালো লাগবে কেন? ভালো লাগবে অন্যায় আঙ্গুল পেঁচাতে থাকা ডুঙ্গি মেয়েদের কথা। দীর্ঘ আলাপ করলেও দোষ নেই। আমি একটা শব্দ বললেই বিরাট পাপ। আকার ইঙ্গিতে কি এবং কার কথা বলা হচ্ছে বুঝতে ভুল হয়নি জাঙ্কুকের। গতকাল সাদিয়ার সাথে কথা হয়েছিল তাকে বিয়ের কথা জিজ্ঞেস করেছে। জাঙ্কুক স্বীকার করেছে ঠিকই, এটাই তে দেখেছে। ভারাক্রান্ত মনটা অদ্ভুতভাবে রেহাই পেল। আলগোছে হাসলো জাঙ্কুক। আর একটু জ্বালালে মন্দ হয় না। গুরুত্বহীনভাবে খাবারে মনোযোগ দিল। তে রেগে যায়। জাঙ্কুকের যে মতলব ছিল সেটা পূর্ণ হয়েছে। আর চোখে তাকিয়ে দেখলো রাগে গদগদ করতে থাকা তের মুখ। কোনো প্রকার প্রশংসা না পেতে বলল, আমি বেরোবো একটু পর। খাবার রান্না হয়ে গেছে, ভালো মানুষের মতো খেয়ে নিবে। দূর রাগ বেড়ে গিয়ে অগ্নিমানবী রূপ ধারণ করে তে জাঙ্কুকের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে বলল, খাওয়া লাগবে না তোমার, উপোস থাকো। হাই হাই, এই সেমরি, খিদা লাগছে বললাম, ফেরত দাও। বলে এক প্রকার তের হাত থেকে খাবারের প্লেট পুনরায় হাতিয়ে নিল। ফুঁসতে লাগলো তে। জাঙ্কুক হাসছে, তার বাজে স্বভাব অযথা কারণে হাসার। আগুনে একটুখানি ঘি যোগ করে ওড়না টেনে ধরলো। বিগত 2 দিন যাবৎ তার অভ্যাসে পরিণত হয়েছে এটি। বল প্রয়োগে ওড়নার সাথে সাথে তেকেও কিছুটা এগিয়ে আনলো। রাগের সাথে সাথে অস্বস্তি যোগ হয় তে। মুখের চারপাশ মুছে জাঙ্কুক ঢেকুর তুলে ওড়নার শেষ ভাগ তের মুখের উপর ছুঁড়ে মারে। পরিষ্কার জিনিস মহিলা করতে আমার হেব্বি মজা লাগে। কাছ থেকে ফিরে এসে আশপাশ পরিষ্কার করতে করতে তে অনুভব করলো কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ভয় হলো না এক বিন্দু, নিজের কাজে লেগে পড়লো। জাঙ্কুক তের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, সকালে যে সেরিটারে দেখলা না, ওর নাম সাদিয়া। জাঙ্কুক কইতেই ফিট, আমার লেগে পাগল বুঝলা। ওরে নিয়ে একটু ঘুরাইলাম। রক্ত টক বক করে উঠলো তের। ইচ্ছে হলো কোনো দিয়ে আঘাত করে বুকের হাড়গোড় গুড়িয়ে ফেলো। তবে বেশি ব্যথা পেলে তারই অন্তর পূর্বে সরে গেল সেখান থেকে। থালা বাসন আওয়াজ করে কাজ করতে লাগলো। রাতের খাবার এনে জাঙ্কুকের সামনে শব্দ করে রেখে নিজেও খেতে বসে। খাওয়া শেষে বারান্দায় গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে তে। মনের কোণে আশার দানা বাড়তে শুরু করে। এসে ক্ষমা চাইবে। সামান্য উকি দিয়ে জাঙ্কুককে আবারও তের ফোনে গেম খেলতে দেখে এই আশাটাও বেঁচতে গেল। তে পণ করে সেও এখানেই থাকবে সারা রাত। কাটায় 2.5 ঘন্টা গেম খেলে ফোনের চার্জ শেষ করেছে। ফোন বন্ধ হয়ে গেলে মনে পড়লো জাঙ্কুকে তার একটা বউ আছে যে অনেকক্ষণ হলো গায়েব। ফোন চার্জে রেখে বারান্দার দিকে পা বাড়ায়। গিয়ে দেখলো দেয়ালে মাথা ঠেকে গভীর ঘুমে মগ্নতে। এই সেরি, এই কোনো সাদা শব্দ পাওয়া যায়নি। তের ঘুম ভারী, কেউ তুলে নিয়ে গেলেও হদিশ মিলবে না। জাঙ্কুক কয়েক দফা বাহু ঝাঁকায়, উঠলো না। উল্টো ঘুমের মাঝও তেজ দেখি হাত ছাড়া দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল। জাঙ্কুক 7-5 না ভেবে একটানে তুলে নেয় তেকে। 2 হাত টেনে দাঁড় করিয়ে ঝুঁকে পাজা করে তুলে নিল। তে ঘুমের ঘোরা যেন শান্তি পাচ্ছে।
গলা পেঁচিয়ে ধরলো 2 হাতে, যাতে মাথার তালে ঠিক টেকে শুইয়ে দিল, কিন্তু নিজে উঠতে পারলো না। সাপের মতো গলা পেঁচিয়ে রেখেছে, ঠিক জাঙ্কুকের বলা কাল নাগিনীর মতো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পূর্বে চোখ স্থির হয় অতি নিকটে থাকাতে মুখ পানে। মুখ ফিরাতে পারেনি তৎক্ষণাৎ, টেনে ধরে রেখেছে যেন কোনো অদৃশ্য শক্তি। তের হাতের বাঁধন আলগা হয়ে এলো, এক চুলো নড়ল না জাঙ্কুক। এক ভিন্ন চাহনি আর ভিন্ন অস্থিরতার সহিত দেখছে তাকে, ঠিক গত রাতের মতো। তবে এই দেখা আর সেই দেখার মধ্যে তফাৎ আছে, আলাদা টান অনুভব করে। বুঝে উঠতে পারল না সম্পর্কের সম্মোহনে পড়েছে কিনা। মস্তিষ্ক তাড়না দিল, তাই তার দেহভার ছেড়ে গলায় মুখ গলিয়ে চোখ বুঝলো। ঘুমের ঘরে ছিলাম। অবশেষে তন্দ্রা বিলাস কাটে। বুকের উপর মনে হলো কেউ পাথর চেপে রেখেছে। ঘরের লাইট জ্বলছে, চারিদিক শান্ত। ঘুমে আছন্ন চোখ দুটা খুলতেই রুহু কেঁপে উঠে কুকড়ে যাইতে। জাঙ্কুকের পরনের পোশাক খামচে ধরে সরানোর চেষ্টা করলো কিছুটা। শান্তিতে পড়ে থাকা জাঙ্কুক নির্ঘুম, তবে অর্ধজ্ঞান। এই নিথরতা প্রশান্ত করে রেখেছিল জাঙ্কুককে। তার এই অব্যাকুল কায়ায় বাধা দেয় তের কুণ্ঠিত কণ্ঠ। কম্পিত দেহ আঁকড়ে নিল জাঙ্কুক অধিকার বোধ দেখিয়ে। কাঁধে মুখ গুজে রেখেই বলল জাঙ্কুক, ঘুমের রেশ কেটে গেছে, সরো। আইসি তোমার ইচ্ছে, জামু আমার ইচ্ছে। কেন? আমার সাথে জড়িয়ে থাকা ইচ্ছে কেন? তুমি তো আমাকে পছন্দই করো না। কথা সত্য, কিন্তু আমি হাজার হোক বেটা মানুষ, একটু অল্প কাছে টানলে বেশি কাছে আইতে চাইবো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না তে। তার লাজের চেয়ে প্রশ্নের উত্তর বেশি জরুরি। দূরে ঠেলে দেওয়ার অধিকার নেই। সে এখন আর পরপুরুষ নয়, চাইলেও কাছে আসতে পারে। তবুও একটু বাজিয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, যদি তিল পরিমাণ অনুভূতির সন্ধান পাই। কোনো প্রকার অনুভূতি না থাকা সত্ত্বেও বিয়ে করা বউ নামের কাল নাগিনী যদি নিজের ইচ্ছায় বুকে জড়াই রাখে, তাইলে আমি সুযোগ মিস করব কেন? তাহলে বলতে চাচ্ছ যে পুরুষ সুযোগ সন্তানই? এদিকে একটা জটিল অঙ্ক আছে। যদি পর নারীর লগে জড়াজড়ি করি তাইলে ঝামেলা। বিয়ে কইরা গলায় ঝুইলা যাওয়া নারী যদি হয়, তাইলে 2-4 মিল্লা বাচ্চা কাচ্চা পয়দা করা যায়। জাঙ্কুক অনুভব করলো তের কান আর গাল গরম হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আছে, কিন্তু লজ্জাটা বুঝতে দিচ্ছে না। তুমি টেনশন নিও না, আমার এখন বাচ্চা পয়দা করার মুড নাই, কিন্তু হুটহাট মুড চেঞ্জ হইতে পারে। তাই তোমার সচেতন থাকা লাগবে সর্বদা। এমন অদ্ভুত মানুষকে বিয়ে করার আগে 1000 বার ভাবা উচিত ছিল তের। নিজেই নাচতে নাচতে আগুনের ছাপ দিয়েছে। ভালো না বেশি কি অবলালায় দেহভার ছেড়ে আরাম ফরমাচ্ছে। তে নড়চড় করে উঠলো। নিজের জায়গায় যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার কষ্ট অসুবিধা তো আমার দেহার বিষয় না। অবাধ্য জাঙ্কুক কয়েক দফা না করার পরও তাকে নড়ানো চায়নি। অগত্যা একরাশ অস্থিরতা নিয়ে রয়ে গেল তে। এই নিষ্প্রিয় মানুষ কি করে তার নিবিড় পরশে জড়িয়ে। সকাল 6:30 ঘুম ভাঙল তে। জাঙ্কুক মহারাজের সকালের নাস্তা আর দুপুরের খাবারের আয়োজন করে দৌড়াতে হবে ভার্সিটির উদ্দেশ্যে। আর মোড়া দিয়ে উঠে দেখলো জাঙ্কুক নেই। গত রাতে তাকে চাপা দিয়ে শুয়েছিল। সে কথা ভাবতে আকস্মিক কান লাল হয়ে উঠল। ঝড় নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নামতেই কিছু একটা ধাক্কা খেয়ে পড়ে যেতে চাইলো, নিজেকে সামলালো। নিজে যে চক্ষু চটাক গাছ, জমিনে হাত পা ছড়িয়ে শুয়ে আছে জাঙ্কুক। এই, তুমি মাটিতে কি করছো জাঙ্কুক? জাঙ্কুক নড়ে চড়ে উঠলো। কপালে 3টে ভাঁজ পড়েছে ঘাড়। তে আবার বাহুতে ধাক্কা দিল। বিয়ানবেলা কাকের মতো ক্যাক উঠতেছো গেলা। তুমি মাটিতে শুয়ে আছো কেন? জাঙ্কুকের হুঁশ ফিরল যেন। পুরো শরীর ব্যথা করছে। স্বামীর অধিকার খাটিয়ে জোরপূর্বক তেকে চাপড়ে ধরে ঘুমিয়ে পড়া অব্দি সবই মনে আছে। সেখান থেকে জমিনে আসার রহস্যটা বুঝলো না। ম্যাচ ম্যাচ করা দেহ নিয়ে উঠে বসে। তুমি আরে ফালাই দিছো না? আমি ফেলতে যাব কেন? আর তোমার পাঠার মতো দেহ আমার একার পক্ষে নাড়ানো সম্ভব? পাঠা কইবা না কেন? ইগোতে লাগে। তেমনিতে শব্দে হেসে উঠল। ঘটনা কি হয়েছে বুঝতে পেরেছি সে। জাঙ্কুক এখনো জমিনে বসা। তেকে হাসতে দেখে জিজ্ঞাসা এনেছে, আসলে কি জানো, তুমি নিজেই পড়ে গেছো। বলেই আরেক দফা হাসতে শুরু করলো তে। এক রৌদ্রোজ্জ্বল হাসি মুখে নিষ্পলক চেয়ে থাকা যায়। অবাক হাসি, সমুদ্রের ঢেউ খেলানোর মতো। তুচ্ছ বিষয়ে পরিচয় লগ্ন হতেই অবধি কখনো তার মুখে এরূপ হাস্যর রেখা ফুটেনি। এটা যেন নতুন একটা রঙিন চিত্র। কারো হাসি এত মোহনীয়ভাবে চক্ষু আকর্ষক হতে পারে, এ যেন কোনো বিভ্রান্তি, যেন এক বিভ্রম। কয়েক সেকেন্ডের ব্যবধানে জাঙ্কুক বাস্তবতায় ফিরে। ভুলে ভালে হারিয়ে যাচ্ছিল আবেগে। শটাং হয়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে তে কিছুটা চমকে যায়। জাঙ্কুক বাথরুম থেকে বেরিয়ে আসার পর তে দ্রুত এসে তাকে খাবার দিল। জাঙ্কুক অচেতন দৃষ্টিতে একবার তের দিকে চেয়ে খাবার হাতে তুলে নিল। তে জাঙ্কুকের মুখোমুখি বসে। আমি তোমার সাথে প্রতিযোগিতা করতে আসিনি, না তোমাকে পায়ের তলা নিতে দাবিয়ে রাখা আমার উদ্দেশ্য।
তোমার বাবা কেমন ছিল আমি জানি না, নিশ্চয়ই তোমার মা তোমাকে খুব ভালোবাসতেন। তিনি নিশ্চয়ই তোমার মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে, তখন নিশ্চয়ই তুমি খুশি খুশি খেয়ে নিতে, চিন্তা করতে না, তাই না? তখন কি মনে প্রশ্ন জাগতো, এসব আমার মায়ের খাবার, মায়ের দান, কেন খাবো এসব? প্রশ্ন জাগতো না, কারণ সেখানে তোমার আমার ভেদাভেদ ছিল না। ভালোবাসা ব্যতীত কোনো অহংকার, কোনো গর্ব কিছুই ছিল না। কথা বলার আগে জাংকুককে খাওয়ানোর উদ্দেশ্যে মুখের কাছে ধরে রেখেছিল। তার হাত ব্যথা করছে, মুখের সামনে খাবার ধরে রাখতে রাখতে জোর করে ঠেসে দিল জাংকুকের মুখে। সে খেয়ে নিল বিনা বাক্যে, মনোযোগী হয়ে শুনছে তের সব কথা। তুমি জানো, পুরুষ মানুষ নারী ব্যতীত অসম্পূর্ণ। তার কাছে টাকা পয়সা ধন দৌলত যতটুকুই থাকুক, সে অসম্পূর্ণ। শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত মায়ের আঁচলে তার বাস, তারপর আসে স্ত্রী। হয়তো কাগজের তরে অর্থ দিতে পারে না তারা, কিন্তু তাদের অবদান কোটি কোটি টাকা দিয়ে তুমি মূল্য আদায় করতে পারবে না। বুঝাচ্ছে জাংকুককে, সে বুঝতে পারছে কিনা কে জানে। মুখ অবয়ব একেবারেই স্বাভাবিক। তে আরো একটা লুকমা জাংকুকের মুখে তুলে দেয়। আমি সমাজের নিষ্ঠুরতা খুব কাছে থেকে দেখেছি, তাই আর লোকে কি বলবে সেটা নিয়ে ভাবি না। আমার সাথে কারো তেমন কোনো পরিচয় নেই, আমি কারোর সাথে সখ্যতা বাড়াই না। এত মানুষের ভিড়ে আমি নিজেকে অচেনাই রেখেছি। আর নিয়ম যা মানতে হয় তা মানি। আর তাছাড়া এই মানুষ সম্প্রদায়ের প্রতি আমার ক্ষণিকের মায়া থাকলেও ভালোবাসা নেই। এরা আমার বাবা মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমার প্রতি তোমার কি টান, মোহ, মায়া, নাকি খালি আফসোস? নারী জীবনে সে যেমন বাবার আঙুল চেপে হাঁটা শিখে, তেমনি জীবন সঙ্গীর হাত ধরে পাশে থাকে। আর তোমার প্রতি আমার অনেক রাগ। তের আঙুল কামড়ে ধরলো জাংকুক। হাসি মুখটা পিঠার আর্তনাদে ঢেকে যায়। যত্ন করে খাইয়ে দিচ্ছিল, সেটা জাংকুকের সয়নি। বাকিটুকু নিজেই খেয়ে নিক। উঠে দাঁড়ালো তে, তৈরি হবে ভার্সিটির জন্য। এত বড় বড় ভাষণ দিয়েছি, তার মানে এই নয় যে অলসের মতো ঘরে পড়ে থাকবে। নতুন চাকরি খুঁজো, আমার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। যদি না করি, ঘর জামাইয়ের মতো বইয়া খাই, তাইলে কি করবা? মাঝরাতে গলা চেপে ধরবো। আচ্ছা ধরো, কোনো অসুবিধা নাই। তোমার ক্যাঙ্গারুর মতো হাত আমারে ফুলের টোকা দিতে পারবো, মারতে পারবো না। জাংকুকের কথা এড়িয়ে গেল তে। কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মিনিট 10 পর বেরিয়ে আসে। ভার্সিটি যাচ্ছি, দুপুরে খেয়ে নিও। আমি একেবারে সন্ধ্যায় ফিরবো। আর হ্যাঁ, কালকে অফিস বন্ধ, কেনাকাটা করব। কি কেনাকাটা? ফাজিল জাংকুক আর ভালো পেতের নতুন সংসারের কেনাকাটা। জাংকুকের মুখ পেঁচার মতো হয়ে গেল মুহূর্তে। সেও চুল ঠিক করে উঠে দাঁড়ালো। তের পিছনে হাঁটতে শুরু করলে তে বলল, তুমি কোথায় যাচ্ছ? কাল নাগিনী তের লগে ভার্সিটি ঘুরতে। কেমন আছো? তোমার তো আজকাল দেখাই যায় না এই গলিতে। ঘর পাল্টাইছো নাকি? পুরনো বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিমধ্যে উসকের সাথে দেখা। ছেলেটার মতলব আগেই বুঝেছে তে। আজ মুখ কুচকে ফেললো। সেটা কি আপনার জানার বিষয়? আরে রাগ করতেছো কেলা? আমি তো এমনি জিগাইলাম। রাগ করিনি। আমরা এই এলাকার স্থানীয়, বুঝলা? আমরা এই এলাকার মানুষের খোঁজ খবর রাখবো না তো কেঠা রাখবো কও? তুমি নতুন এই এলাকায়। তের অজান্তে তাকে চোখে চোখে রাখা জাংকুক ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে আছে পাশের চায়ের দোকানে। দেখছে দুজনকে। হাত বাড়িয়ে অনুমতি ছাড়াই দুটো সুপারি মুখে পুরে নিল। আমার স্বামী ওইখানকার স্থানীয়। আচ্ছা, কি নাম তোমার জামাইয়ের? জাংকুক হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। ঘাড় কাত করে উসকের মুখোমুখি হয়ে বলল, জাংকুক। উসক মুখ কুচকে ফেলল। এতক্ষণ তেকে দেখে মেজাজ ফুরফুরে ছিল, তাও উধাও। কি? জাংকুকদের পাশে দাঁড়িয়ে তার ভাউ চেপে ধরে নিজের কাছে টেনে আনে। ওর জামাইয়ের নাম জাংকুক। ভরা রাস্তায় এভাবে নিজের সাথে মিশিয়ে রাখায় লজ্জায় কুকড়ে যাচ্ছে তে। আশেপাশের মানুষ চেয়ে আছে। কেউ কেউ মিটি মিটি হাসতে শুরু করেছে ইতিমধ্যেই। তে নতজন হয়ে রইল। কুত্তারা বাচ্চা, তুই ওর জামাই? তোর মতো কুলাঙ্কার। তে ফট করে মাথা তুলে। মুখ সাবলে কথা বলবেন। কে আপনি? রাস্তায় বিয়েদের পথ আটকে বিরক্ত করেন। ওই হইল বাপের হাড়ামাচাল একটা ছিলা মুরগি, যার নিজের বাল গজায় না, অন্যের বাল হরদ কইরা লইয়া চলে। জাংকুক আর উসকের মধ্যে ধন্য দেখতে এলাকাবাসী একটু বেশি উপভোগ করে। এবার একটা মেয়েও আছে, আরো উৎসাহ নিয়ে তাদের আলোচনা শুনছে। জাংকুক চারদিক চেয়ে তেকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, দেখছেন নি কারবার? এই ডং ইউকের পোলা আমার লগে পারে নাই, এখন আমার বউটার দিকে নজর দেয়, রাস্তাঘাটে পথ আটকায় রাখে। এই হইল মহল্লার গণমান্য বেড়ার ঘরের অলাদ। সকালে কানা ঘুষা শুরু করে। এবারে আঙুল উঠেছে উসকের উপরে। রক্ত টকবক করে উঠছে উসকে। লাঞ্ছিত হচ্ছে, রাগে কাঁপতে লাগলো। জাংকুক এগিয়ে আসলো। উসকে এক প্রকার ধাক্কা দিয়ে তেকে দূরে সরিয়ে নেয়। উসকের গাল এক হাতে চেপে ধরে নিজের মুখোমুখি এনে চোয়াল শক্ত করে ফেলে সে। তুই প্রতিশোধ নিতে উথাল পাতাল করবি আমি জানি, কিন্তু আমার বউয়ের কোনো সম্মানহানি হইব, কোনো তাফাল্লিং করবি, ওরে মহারা বানায় চাল চালবি,
খুদার কসম কলিজাটা এনে বাইর কইরা কুত্তারে খাওয়াই দিমু। বাপের বেটা হইলে আমার লগে গ্যাঞ্জামের সীমাবদ্ধ থাকিস। ওই ছেড়ে আমগো মামলায় টানবি, পরিণতি বহুত খারাপ হইব। ছুড়ে ফেলে দিল উসবকে আবর্জনার নেই। আরেকটু হলে দাঁতের মাড়ি ভেঙে যেত। জাঙ্কুককে হাত চেপে ধরে নিয়ে বেরিয়ে গেল মহল্লা থেকে। রিক্সা ডেকে উঠে বসলো দুজনে। এখনো ঘন নিঃশ্বাস ফেলছে জাঙ্কুক, রক্ত গরম বোঝাই যাচ্ছে। তে আর কোনো কথা বললো না। আর কতগুলি আশিক আছে তোমার? ওই ভোটকা, তারপর আবার এই উসব, লিস্ট দাও। সবটিরে এক এক করে ডোজ দিমুনি। আমি কি বলেছি ওদের আবার পিছু দিতে? কাওয়া লাগবো কেন? এই থোপড়াটা প্রদর্শন কইরা ঘুরলে সবাই পিছিয়ে লাগবো। এখন কি করব? এই থোপড়ার জরাব বলে দিন আপনি। একটা কাজ করি, প্লাস্টার করে ফেলি, তারপর ববি সেজে ঘুরবো। ওকে? যার রাশি খাওয়ার দরকার তার খবর দেই, পাড়াপড়শির ঘুম দেই। প্রিয় বন্ধু সুগার সাথে নতুন চাকরির জন্য গিয়েছিল জাঙ্কুক। তারা বলেছেন জানাবেন। কোনো প্রকার আশা না রেখেই টিউশন শেষ করে দাঁড়িয়ে আছে ফুটপাতে দোকানের সামনে। পকেটে 1000 টাকা, কপালে ঘাম। অনেকটা পথ হেঁটে এসে হাঁপিয়ে উঠেছে। দর কষাকষি করে প্রয়োজন মতো পণ্য কিনে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। অপেক্ষায় পাইচারি করছে তে। ফোন করেছে অনেকবার জাঙ্কুকের নাম্বারে। ফোন বন্ধ বলায় আরো চিন্তা হচ্ছে। নিচতলায় যাওয়া বারণ। বারান্দায় ঘোরাফেরা করতে করতে দেখলো জাঙ্কুক আসছে, হাতে শপিং ব্যাগ। সেটি আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে উপরে তের দিকে চাইলো। পায়ের গতি বাড়িয়ে উপরে উঠে আসে। কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? জাঙ্কুক নির্বাক হাতের শপিং ব্যাগটা ছুড়ে দিল তের হাতে। এটা কি? অর্ধ বিছানায় শুয়ে পড়লো জাঙ্কুক, পা জোড়ার নিচে ঝোলানো। আল্লাহ দুইটা চোখ দিচ্ছে তো, দেখতে পারো না? ব্যাগ থেকে এক জোড়া চুড়ি আর একটি ছোট প্যাকেট বের করলো। একটি ছোট সাদা পাথরের কানের দুল। এগুলো আবার? না আমার, আমি দিমু কানে। জাঙ্কুকের কথার ধরনে হেসে ফেলেতে চুড়িগুলো প্যাকেট থেকে বের করতে করতে জাঙ্কুকের পাশে এসে বসলো। টাকা কোথায় পেলে? চুরি করছি। তাহলে তুমি পকেটে বাউডেলের পাশাপাশি চোরও? হ, খানদানি চোর। বড্ড জাঙ্কুক, সে সত্যি আর অনুভূতি থেকে পালিয়ে বেড়ায়, পুরোটাই মিথ্যাবাদী। একটু বাজার করতে এতক্ষণ লাগে? আমি আধ ঘন্টার মধ্যে করে ফেলতাম। বাজার করতে পাঠিয়েছিল তে জাঙ্কুককে। 2 ঘন্টা পর ফিরে আসার পর তে মেজাজ তুঙ্গে। তোমার মতো ফরফর করার স্বভাব আমার নাই। এখন পেটে খিদা নিয়ে বসে থাকো, রাতে সময় লাগবে। বেশি খিদা লাগলে তুমি আছো না, মশলাপাতি মিশাই চাবাই চাবাই খামো বলে চোখ টিপ দিয়ে হাসে জাঙ্কুক। তে এরূপ কথা শুনে এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। কথা বলার ভঙ্গি আর মুখের ভাব পুরোপুরি অসভ্যের মতো। জাঙ্কুক আরো সুযোগ পায়, এগিয়ে এসে তের হাত কষে চেপে ধরে নিজের দিকে টেনে আনে। হাতগুলি মোটামুটি নরম, চাবাইতে সমস্যা হইব না। জাঙ্কুক! আচমকা তের কোমরে 2 হাত পেঁচিয়ে কাছে টেনে এনে জাঙ্কুক বলে ওঠে, কি হয়েছে সোনা, রাগ করছো? কি লাগবে তোমার, কও? আদর? অসভ্য ইতর! আমি তোমার চুমা দিলে দোষ, তুমি আমার দিলে সব। 2 2 4 হিসেব মিলেছে মস্তিষ্কে। জাঙ্কুক কোন বিষয়ে কথা বলছে বুঝতে 1 সেকেন্ডও সময় লাগেনি। গত রাতে কপালে চুমু খেয়েছিল, কান লাল হয়ে উঠলো তে, লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। জাঙ্কুক খুব কাছ থেকেই দেখে রক্তিম সূর্যের ন্যায় মুখখানা। জাঙ্কুক হুট করে অনুভব করলে এক আবেশিত ভালো লাগা ছুঁয়েছে অন্তরের গভীরে। তার অন্তর ধূসর থেকে রঙিন হচ্ছে। তের বদনে সে বিভ্রম চিত্র স্বচক্ষে দেখছে। এই তো হুটহাট হারিয়ে যায় নিজের উদ্ভট চিন্তায়। আজ এই উদ্ভট চিন্তারা পরিতৃপ্তি দিচ্ছে। জাঙ্কুকের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, খাবার মজা না হইলে তোমার ব্যাকআপ হিসেবে দিলম। দিল লজ্জা। তুমি আমার কথার ভুলভাল মিনিং বাইর করা কেন? আমি তোমার কাছে লই আদর সহজ করবো? ছে, তোমার জবাই দিমু, তারপর পিস পিস করবো, তারপর মশলা মিশাইয়া ভুনা কইরা খামো। আজকে কষাইয়ের থেকে সব শিখে আইছি। জামাই আদর সোহাগ পার আশা বাদ দাও। চোখ খিচে বন্ধ করে রেখেছে তে, মুখ কুচকে কান বন্ধ করে নিল 2 হাতে। কিচ্ছু শুনতে চায় না, নাই জাঙ্কুকে মুখ দেখতে চায়। অস্থির লাগছে এমন বুকের সাথে লেপটে থাকতে। ছাড়া পেলেই হাঁপ ছেড়ে বাঁচে। কিছু বলার আগে জাঙ্কুক ছেড়ে দিল। তে এক প্রকার দৌড়ে রান্নায় নিজেকে মনোযোগী করলো। মিনিট খানেক পর জাঙ্কুক আবার ফিরে আসে। কয়েকদিন তো হইল বিয়ার, যদিও তুমি দেখতে সুন্দর না, তোমার প্রতি আমার কোনো রুচি নাই, কিন্তু তে গরম খুলতে হাতে তুলে চোখ পাকিয়ে প্রশ্ন করলো, কিন্তু কি? মানে একবার বাসর করার পর যদি তোমার জবাই দিতাম তাইলে ভালো হইতো না? তে ঝড় নিঃশ্বাস ফেললো। চুলোয় পানি ফুটছে। এই গরম পানি দেখছো? ছুঁড়ে দিব তোমার বুকে যদি বুক বদ্ধ না করো। বাসর করার পর ওটাই মাইরু। জাঙ্কুকের বাচ্চা, যাও এখান থেকে, আর কোনো কথা না। বাচ্চা লাগবো তোমার সোনা? এখন তো দিনের বেলা, খারাপ দেখাইবো, রাইতে দেখতেছি ব্যাপারটা। দুপুরের অবশিষ্ট খাবার রাতের জন্য রেখে দিয়েছিল তে। প্রিয় খাবার পেয়ে শিশুর ন্যায় উৎফুল্ল মুখটা লুকানোর চেষ্টা করেছে জাঙ্কুক অজস্রবার।
পেরেছে অনেকাংশে হয়তো, তবে তের চোখ ফাঁকি দিতে পারেনি। প্লেট চেটে পুটে খেতে খেতে বলল, চিন্তা করো না সেমরি, নতুন একটা চাকরি পাইলে তোমার সব ঋণ আস্তে আস্তে শোধ করে দেবো। ওকে? শোধ চেয়েছি আবি। না, ওইটা চাও নাই, কিন্তু যদি খোটা দাও ওই ডরে। জাঙ্কুক, তুমি মাঝে মধ্যে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করে ফেলো। খুব শীতল স্বরে কথাটি বলে সরে গেল তে। জাঙ্কুক কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু থেমে গেল তে শুকনো মুখটা দেখে। থালা বাসন ধুয়ে নিজের স্থানে রাখছে তে। জাঙ্কুক রাজার মতো বসে বিছানায় দেখছে মলিন হয়ে যাওয়া মুখটা। কয়েক মিনিটের ব্যবধানে এমন রূপ বদল। আকস্মিক চোখ পড়ে বাইরে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই সময়ের বৃষ্টির দিকে একবার মুখ তুলে চাইল তেও, কি যেন ভাবলো আনমনে। জাঙ্কুকের দু চোখে আবদ্ধ আছে তার সব চালচলন। এমন নীরব পরিবেশ এড়াতে বলল, এই ছেড়ি, কালকে সকালে নাস্তা কি খাওয়াইবা? তোমার যেটা ইচ্ছা হয় সেটাই। আমার তো সকাল সকাল গরুর পায়া খাওয়াইবার ইচ্ছা করে রে সেমরি। নতুন চাকরি পেলে কি দেখেও? কেন, তুমি খাওয়াইলে কি সমস্যা? তুমি আমার বউ না? বিরাট সমস্যা, আবার টাকায় খেলে মানুষের জাত যাবে তাই। আহারে বলে উঠে তার গাল টানতে হাত বাড়ালে তে সরে যায়। উঠে বারান্দায় গেল কাপড় টানতে। ভিজে যাচ্ছিল এই স্বল্প বৃষ্টিতে। জাঙ্কুক ঠোঁট কামড়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আবার দেখছে রেগে বোম হয়ে থাকা তেকে। জাঙ্কুক এড়াতে অপ্রয়োজনীয় কাজ করে যাচ্ছে, আঘাত পায় ছোট ছোট বিষয়ে। ঘন্টাখানেক পেরিয়ে গেল, তে শুতে আসেনি। জাঙ্কুক এক জায়গায় টিকে নেই, কখনো বসছে আবার কখনো শুয়ে পর্যবেক্ষণ করছে তের কর্মকাণ্ড। প্রথমবারের মতো হয়তো অন্য কারোর মুখের মলিনতা ভাবাচ্ছে তাকে। বুঝতে চেষ্টা করছে এই রাগটা কি সত্যি নাকি মিছিমিছি। মাথাটা কাজ করলো না। লটকে থাকা মুখের সামনে তার বাচাল মুখটাও নিঃশব্দ। ছাদে যাইবা? মুখ তুলে তাকালো তে। ছাদে যাইতে একটা ছোটখাটো যুদ্ধ করা লাগবো, কিন্তু আমি আছি, লাগলে তোমার কান্দে কইরা নিমো। যাইবা? তে জবাব না দিয়ে কাপড় ভাঁজ করতে লাগলো। আমি জানি জাঙ্কুক, এই সবই তোমার ঢক। আমি যত যাই করি না তোমার জন্য, তুমি আমাকে গিল্টি ফিল করাতে এক সেকেন্ডও সময় নাও না। গুরুত্বহীন ভঙ্গিতে নিঃশ্বাস ফেলে জাঙ্কুক। এসব কথা শোনার মুড নেই। হাত থেকে কাপড় ছিনিয়ে পাশে রেখে দিল। তে কোনো প্রতিক্রিয়া দেওয়ার পূর্বে হুট করে পাজাগুলো তুলে নেয়। আমার লগে তিরিং বিরিং করবা না, এত তেল মাখাইতে ভাল লাগে না। এই ভাঙাচুরের সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে জাঙ্কুক। তের আত্মা গলায় এসে আটকে ছিল। ছাদে এনে ধপ করে নামিয়ে দিল। তের মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। স্ত্রী জাতির ন্যায় মনে আশা জাগছে যে জাঙ্কুক তার রাগ ভাঙাবে। এই আশা পূর্ণ হওয়ার নয় সেটা জানা আছে তার। ঝিরি ঝিরি বৃষ্টিতে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। লাভ নাই, আমি তোমার রাগ ভাঙাবো না। আমি আশা করি না। কি আশা করো তাইলে? কিছুই আশা করি না। রাগ তারাই ভাঙা যাদের ওদের প্রতি অদ্ভুতি আর ভালোবাসা থাকে। ভালোবাসা তো দূরে থাকুক, একটু ভয়ও চার করে রে, সে আবার ভাগাবে রাগ। জাঙ্কুক মুখ ঘুরে হাসলো। বারবার কপালে হাত রেখে বৃষ্টির পানি মুছা তের দিকে ফিরে তাকালো। হাত ধুতে চাইলে তে হাত ছাড়া দিয়ে সরিয়ে ফেললো তৎক্ষণাৎ। তোমার কষ্টের কামানো টাকা পয়সা, সারাদিন খাটনি করো, আমার মতো আকাইম্মার পেছনে ছিটাইতে বুক কাঁপে না? আর কেউ কি আছে আবার? আমি আছিনি। আমি তো তোমাদের ভালোবাসি না, তাইলে? তের মুখটা আরো মিলিয়ে আসলো। তার কষ্টের কদর করা হচ্ছে না, তার প্রচেষ্টার মূল্য দেওয়া হচ্ছে না। ভালোবাসা অনেক দূরের বিষয় জাঙ্কুকের ক্ষেত্রে। আরেক দফা হাত ধরার চেষ্টায় ব্যর্থ জাঙ্কুক। হাতটা ধরি এমন করে কি লেগে? গিয়ে ওই বের হাত ধরো যার সাথে ওই দরজায় দাঁড়িয়ে কথা বলছিলে। ওই তো খালি হাত না, দেহ মন দুইটাই দিবার রাজি। এলাকার একমাত্র আগুন পোলা বইলে কথা। এই আগুনটা আমাকে পুড়াচ্ছে। জাঙ্কুক তের দিকে ঝুঁকে এসে কানে কানে বলল, ওরা আমি শুরুই করলাম না। তের মুখ সম্মুখে নত মস্তকে চেয়ে আছে জাঙ্কুক, মৃদু হাসির ছাপ মুখে। তে এক দফা তাকালো, ফের চোখ নত করে ফেলে অবিলম্বে। চঞ্চল জাঙ্কুককে চোখ রাঙানোর সাহস আছে তার, কিন্তু শান্ত স্থির নেত্র গভীরে চেয়ে থাকার সাহস নেই। এড়ানোর ভঙ্গিতে আশেপাশে দৃষ্টিপাত করে। তোমার জ্বালাইতে আমার ভাল লাগে। জ্বালাও, বেশি করে জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলো। জাঙ্কুকের এই জায়গাটা শান্তির স্থান, যেখানে সে প্রায় থাকে নীরব। এক অন্য সত্তা জেগে ওঠে তার মাঝে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক আর তে উভয়ে নির্বাক। তের মুখ চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নজর গেল মুখে ঘাড়ে লেপড়ে থাকা ভেজা চুলগুলোর উপর। আকস্মিক অবাধ্য হয়ে উঠে ইচ্ছেরা তেকে নিজের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে নির্বিঘ্নে। বুঝে ওঠার পূর্বে রেলিং এর দুদিকে হাত রেখে আবদ্ধ করে নিল তাকে। ক্ষুদ্র নেত্র যুগলের বিস্তৃত মোহগ্রস্ত দৃষ্টিতে তের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। বুকে হাত রেখে সরিয়ে দেওয়ার প্রয়াস করে। বৃষ্টি হচ্ছে, চলো নিচে যাই, এবার তাও ঠান্ডা লাগবে।
আরো বেশ খানিক দূরত্ব ঘুচিয়ে জাংকুক বলল, আগুনের কাছে থাকলে ঠান্ডা লাগে না। ডান হাতের এক পাশে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে শিখত ঘাড়ে মুখ ডুবায় জাংকুক। দু হাতে পেঁচিয়ে ধরতেও সময় নেয়নি বেশিক্ষণ। নিঃশ্বাস আটকে আছে তীর। জাংকুকের নিজেকে মাদকাসক্ত মনে হলো, কোনো দ্রব্যের নেশা নয়, স্বয়ং এক মহিয়সী নারীর নেশা। স্থির দাঁড়িয়ে থাকা তে বাকশক্তি হারানো এক মানবী কাছে আসা উপভোগ করছে, পাশাপাশি শূন্যে ভাসাচ্ছে, সম্পূর্ণ জ্ঞান শূন্য। দু হাতে পেঁচিয়ে রাখা তেকে ছাড়লো না জাংকুক। দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ তপ্ত নিঃশ্বাস উজাড় করতে লাগলো গর্দনে। নিজের সমস্ত ব্যাকুলতা উজাড় করে মাথা তুলতে দৃষ্টি পড়লো তের হালকা গোলাপি আর্দ্র ঠোঁটে। জাংকুকের নিজেকে সম্মোহিত মনে হচ্ছিল ওই সময়। একটু একটু করে নিজেদের মধ্যে দূরত্ব ঘুষে দিতে যায় সে। তে বাধা দিল না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। জাংকুকও কোনো প্রকার বাধা না পেয়ে তের ঠোঁটে আলতো করে চুমু খাই, খুব নরম, যেন পরীক্ষা করছে তেকে। তে কেঁপে উঠে এই প্রথম তার প্রেমিক পুরুষের ঠোঁটের আদরের স্পর্শে। আবেশের চোখ জোড়া বন্ধ করে নেয় সে। জাংকুক বেশ খানিকক্ষণ চেয়ে থাকে তের বন্ধ চোখের পাতায়, ফের চুমু খায় তের ঠোঁটে। এবার আর থেমে থাকে না সে, দৃঢ় গভীর চুমুতে কাবু করে ফেলে তেকে। তের শ্বাস আটকে আসে, খামচা ধরে জাংকুকের ভেজা শার্ট। বুকের ভেতর ঝড় বইছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে সে। জাংকুক হঠাৎ থেমে যায়, ছেড়ে দেয় নরম ঠোঁট জোড়া, তারপর গভীর দৃষ্টি ফেলে তের মুখে। যে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ খুলে দেখে যে জাংকুকের মুখ অতি নিকটে। লজ্জায় গাল গরম হয়ে যাচ্ছে তার। না, এত রোমান্টিকতা আমার সিস্টেম হজম করতে পারছে না। আজকের লেগে এই পর্যন্ত। রাগে শরীর রি করে উঠল তের। সাত পাঁচ না পেয়ে সহজরে ঘুষি দিল জাংকুকের বাহুতে। মনে মনে শালা বলে গালি দিয়েই যাচ্ছে। মাইয়া মানুষ এত হাত শালাও কেন? আরো আদর লাগলে কও, সিস্টেমের লগে যোগাযোগ কইরা তার বিরুদ্ধে যাইতে পারি কিনা দেখি। তে জাংকুকের বুকে ধাক্কা দিয়ে চলে গেল। চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করেছে নিজের। সাথে জাংকুকের একটা সীমা থাকে সবকিছুর। সীমারও সীমা অতিক্রম করে গেছে সে। মানুষের পর্যায়ে আর ফেলা যাচ্ছে না তাকে। আস্ত একটা অমানুষ, বর্বর। জাংকুককে যাওয়ার পরে অবাক হওয়ার ভং ধরে বলল, ওমা, আমি কি করলাম? স্তব্ধ হয়ে জমিনে বসে আছে তে, সম্পূর্ণ জ্ঞান শূন্য। পায়ের হাঁটুতে হাত বেঁধে নির্বিকার চেয়ে টলমল করছে চোখ, তবে অশ্রু ঝরা বারণ, নিষ্পলক অক্ষি। জাংকুক গুনগুন করতে করতে ঘরে ঢুকলো। তেকে দেখে মুখের হাসি নিমেষে গায়েব, পুরো দেহে তার রং মাখা। মূর্তির ন্যায় জমিনে বসে আছে। জাংকুক ঝড়ের গতিতে এগিয়ে আসে। এই অবস্থা কেন তোমার? তের কানে যেন কোনো প্রকার কোনো কথাই প্রবেশ করেনি। শ্রবণ ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে গেছে। জাংকুকের চোখ জোড়া বিশাল হয়। কি হয়েছে তোমার? নিরুত্তর রয়ে যায় এবারও। এক প্রাণহীন স্তম্ভ যেন সে। জাংকুকের উদ্দীপনা বাড়লো, বুকের মধ্যে হৃৎপিণ্ড জোরে উঠানামা করছে। তের এই রূপ। জাংকুক তের মুখোমুখি আসে, থুতনিতে আলতো করে হাত চেপে প্রশ্ন করলো, কি হয়েছে? শেষবার জিগাইতাছি, তোমার শরীরের রং কেন? কই গেছিলা? কম্পিত নিঃশ্বাস নেয়তে চোখ তুলে চাইল জাংকুকের উত্তপ্ত হতে থাকা মুখে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ে বুকে। ওরা আবার গায়ে রং দেওয়ার চেষ্টা করেছে জাংকুক, রাস্তায় সবার সামনে রং খেলা বাহানে আমাকে উত্তক্ত করতে। ধপ করে জ্বলে উঠল মস্তিষ্ক সহ সর্বাঙ্গ। তের মাথা তুলে আবার মুখোমুখি এনে প্রশ্ন করে, কারা? নাম কও, আমার উপর আজকে আজরাইল ভর করব। নাম কও। ওই ছেলে উসক, তার সাথে কিছু ছেলে ছিল, তারা সবাইকে রং দিচ্ছিল। আমাকে এলাকার কেউ কিচ্ছু বলেনি। অগ্নিশর্মা হয়ে উঠে জাংকুক উঠে গেল। পুরো ঘর তন্ন তন্ন করে বের করলে একটি মাঝারি আকৃতির রড। তের কাছে এসে দাঁড়িয়ে হাতে গিয়ে দিয়ে বলল, উঠো, আমার লগে থাকলে কান্দার সুযোগ নাই। আমি আজকে ওর ঘর জ্বালামো, চলো। বলে তের হাত টেনে তুলে দ্রুত নতুন একটি ওড়না খুঁজে এনে গায়ে মাথায় পেঁচিয়ে দিল। থাক জাংকুক, বাদ দাও। চুপ, আমার লগে ওর যাই হোক, ওই জানে না আজকে ওই কই হাত দিছে। হাত দুইটা আজকে থাকবো না ওর। খুঁড়াখুড়ি করে লাভ কি? আমাদের কথা কেউ শুনবে না, উল্টো তোমাকে জেলে দিয়ে যাবে। এসব করো না, একটা বিচারের ব্যবস্থা করো। আমার হকের উপর ওর খাসটা হাত দিছে, ওর বিচার করার হকও আমার আছে। চলো। টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো জাংকুক তেকে। হাত জোর করেও থামানো যায়নি। তের বুক কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। আরো একটা ভুল করে ফেললো জানিয়ে। অজানা তো ছিল না তার সম্পর্কে। উৎসবদের বাড়ির সামনে এসে হাজির হয়। লি ডংইউকের দোকান টপকে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। পেছনে লি ডংইউকের দোকানে বসে থাকা এক লোক চেঁচিয়ে বলল, ডংইউক চাচা, জাংকুক আপনার ঘরে ঢুকছে রড লইয়া। আত্মা নড়ে উঠলো লি ডংইউকের। দৌড়ে গেলেন বাড়িতে। ইতিমধ্যে এলো পাথারির লাথি চালাচ্ছে জাংকুক দরজার উপরে। দরজা খোল মাঙ্গেন নাকি? বাপের পাটা হলে দরজা খোল। শরীরে যেন ঐশ্বরিক শক্তি বহর করেছে। দরজা আলগা হয়ে এসেছে অনেকটা। অনবরত ধাক্কা আর লাথিতে ভেঙে যাবে প্রায়। লি ডংইউকের স্ত্রী ভয়ে দোয়া পড়তে শুরু করলো।
এরই মাঝে উসক হকি স্টিক নিয়ে দরজা খুলে দিল। ছেলের এই দুঃসাহসিকতায় উসকের মা তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আকুতি করতে লাগলেন জাঙ্কুকের কাছে, মাফ করে দে, ওরে মারতে আইস না, আমার সরব, চুপ থাক কুত্তার বাচ্চা। জাঙ্কুক তেলচা হাসে, চেয়ে দেখলো আশপাশ ঘরের। তেকে এক পাশে সরিয়ে রড দিয়ে তাণ্ডব চালানো শুরু করে ঘরে। টিভি শোকেস ভাঙতে লাগলো সে। ইতিমধ্যে লি ডংইউক এসেছেন লোক নিয়ে। উসককে আটকে ফেললো তারা। জাঙ্কুকের কাছে এগিয়ে যেতে চেয়েও পারছে না, তার এই আগ্রাসী রূপে সাহস করতে পারছে না কেউ। কেন করতেছ সেগুলি জাঙ্কুক? কি হয়েছে? কি করছে উসক আবার? রক্তিম চোখ জোড়া, হাত কেটে রক্ত ঝরছে, বুক কাঁপছে তের। সেও পারছে না এগিয়ে যেতে। টি টেবিলের কাপড় টেনে তুলে হাতে পেঁচিয়ে নেয় জাঙ্কুক। আয়েশ করে বসলো সোফায়, পায়ের উপর পা তুলে। আপনার পোলায় আমার বইয়ের গায়ে হাত দিছে, কোন ওরে কোন টাইপের মরম দেওয়া যায়? রাস্তায় ল্যাংটা কইরা মারুম, নাকি আপনাগোর সামনে আপনার কলিজার ধরের বুকে রড ঢুকামো? লি রঙের চোখ গেল তের দিকে, ভয়ে তটস্থ হয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। গায়ে রং বুঝতে বাকি রইল না ঘটনা। ঘুরে তাকালেন ছেলের দিকে, এগিয়ে গিয়ে ঠাড়িয়ে চড় দিলেন গালে। না করছিলাম তোরে শুয়োরের বাচ্চা, তুই একটা মায়ের গায়ে হাত দিছস, ছি! জাঙ্কুক উঠে এলো, উসকের হাতে লাঠি দিয়ে হকি স্টিক ফেলে দিয়ে ঘাড় চেপে ধরলো। এইসব নীতি নৈতিকতা দেখায় লাভ নাই, আজ মরবো, যে বাঁচাতে আইব ওইও মরবো। জাঙ্কুকের দেহ শক্তির কাছে নিতান্তই বাচ্চা উসক। চুল টেনে হিস্ট্রে নিচে নেমে এলো। ইতিমধ্যে নিচে জড়ো হয়েছে এলাকার গণমান্য ব্যক্তি। আগেই খবর দেওয়া হয়েছে তাদের। জাঙ্কুক তোয়াক্কা করলো না, জমিনে ফেলে দিল উসককে। সবাই এগিয়ে আসে। জাঙ্কুকের গায়ে হাত রেখে বোঝানোর ভঙ্গিতে বলল, এই থাম, খুন করবি নাকি? কি হয়েছে ক? আমরা বিচার করবো। আরে রাখেন আপনাগো বিচার। উসকের বেলায় বিচার, জাঙ্কুকের বেলায় এলাকার ছাড়। আমার পেছনে কম গেম খেলেন নাকি আপনারা? আমার এলাকার থেকে আউট করার লেগা পারলেন? পারছেন? পারেন নাই, কারণ আমি এই এলাকার পোলা। আপনাগো টাকা, আপনাগো ক্ষমতার উপর মূর্তি আমি। ক্ষমতা দুচার সময় নাই তো জাঙ্কুকের। তোরা আমার আর আমার মতো মানুষগুলির জীবন নরক বানাইছস। দেখ, এই নরকে আমি সুখ খুঁজা লইছি। গণমান্য সকলেই নীরব, আর বাকির অনেকেই নিরীহ। জাঙ্কুক এগিয়ে গেল তের দিকে, আলতো করে হাত চেপে নিয়ে এলো সবার সামনে। আমার ঘরের ইজ্জত লইয়া খেলতে চাইছে এই কুলাঙ্কার, রং খেলার নামে। এমন হয় বড় লোক ঘরের আলালের ঘরের ধুলালরা। এই শিক্ষা দেন বুঝি? তাইলে তো আমার বাঞ্চত অশিক্ষিত বসতেই ভালা। অন্তত এলাকার ছেলেগুদিকে কোনো জোর দেয় না। আমার পা ধোয়া পানি খাবি 3 বেলা। তোরা যারা এই মহল্লার মানবতার মুকুট পিন্দা ঘুরতাছস, তারা সবটি কুত্তার ছাও। তে চুপচাপ মাথা নুইয়ে রাখলো, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক রড হাতে এগিয়ে যায়, উসককে টেনে এনে তের পায়ের কাছে ফেলে দিল। ঘাড়ের পেছনের রগের কোণ ঠেকিয়ে বলল, পা ধর, মাপ চা, ক আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করিয়া দেন, তাইলেই আজকে জান ভিক্ষা পাইবি। কিছুতেই ক্ষমা চাইবে না উসক। বয়সে তাজা রক্ত টকবক করছে, উঠে আসতে চাইল। জাঙ্কুক কোনো রকম রহম করলো না, বুঝে শুনে আঘাত করলো পিঠে। লি ডংইউক এসে জাঙ্কুকের হাত ধরে, ওই ওই মাফ চাইবো, মাফ চাইবো, মারিস না, রডের বাড়ি খাইলে বাঁচবো না ও। জাঙ্কুক থামলো সময় নিয়ে, আশেপাশে একবার দেখে নিল। আপনাগো লাগাম আমার হাতে, ওই আজকে মাপ না চাইলে পরপর উসককে পায়ের চাপে জমিনে ফেলে বলল, এই শুয়ো, মাপ চা। উসক বরাবরের মতোই হার মানে, আমারে মাফ করে দাও। জাঙ্কুক উসকের ঘাড় ধরে তুলল, গালে থাপ্পড় দিয়ে বলল, দাও কি? হ্যাঁ দাও কি? ক দেন। উসক বাবার দিকে চায়, সাথে আশেপাশের এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের দিকে। লাভ হলো না, সকলেই নিশ্চুপ। আমার মাফ কইরা দেন। জাঙ্কুকের যেন স্বাদ মেটেনি, বুকে ধাক্কা দিয়ে পেছনে সরায়, এলো পাথারি চট থাপ্পড় দিতে থাকে গালে। আবারও লি ডংইউক সহ বাকিরা এগিয়ে আসে। জাঙ্কুক হুঙ্কার ছুটছে, থামানোর চেষ্টা করছে সবাই। তে এবার এগিয়ে গেল। হয়েছে তো, ক্ষমা চেয়েছে, ওকে অনেক পেরেছো, এবার চলো প্লিজ। আমার কলিজা ঠান্ডা হয়নি। তে জাঙ্কুকের গালে হাত রাখে, অন্য হাতে বুকে আলতো করে ধাক্কা দিয়ে পেছনে নিতে চেষ্টা করলো। জাঙ্কুক থামলো, তের মুখের দিকে চাইলো অবিচল চোখে। ঘেমে নেই একাকার শরীর, উত্তপ্ত বুক। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে জাঙ্কুক প্রশ্ন করে, তুমি খুশি হয়েছ? শান্তি লাগতেছে, নাকি আরো এক চট দিমু ওরে? না, আমি সন্তুষ্ট। পুরো এলাকার সামনে পায়ে ধরে মাপ চেয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না। চলো প্লিজ, এত রাগ করো না। জাঙ্কুক চোখ বুজে মাথা ঝুঁকায়, নিজেকে শান্ত করার প্রয়াস করছে। তে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। 1 মিনিট পর মাথা তুলে হাত ধরল তে। লি ডংইউক, উসক এবং বাকিদের উদ্দেশ্যে বলল, ওর দিকে এলাকার কেউ চোখ তুইল্লা তাকাবো, এই রড গরম করে ওর চোখে ঢুকামো। আর আমার বিরুদ্ধে পলিটিক্স খেলার আগে নিজের আগাম কবর খুইরা লইস। একটার পর একটা লাশ বিছামো রাস্তায়, কুত্তার দল।
ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছে তে। বাড়ি ফেরার পর থেকে চুপ, খাটে পা ভাঁজ করে শক্ত মুখে বসে আছে। এখনো কপালের রগ ভাসছে কপালে। নিঃশ্বাসের গতি থমথমে, দহন থামেনি হয়তো। জ্বর চলছে অভ্যন্তরে। তে হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিল। 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নরম সরে বলল, চুপ যে, আজকে যা হয়েছে ভালো হয় নাই। তে এগিয়ে বসলো, হাত ছেড়ে জাঙ্কুকের গালে নরম 2 হাত রেখে বলল, আজ তুমি আমার জন্য সবার সাথে লড়ে গেছো। আমার সম্পদ বাঁচানোর জন্য। এর চেয়ে বড় পাওয়া আমার আর কিছুই নেই। ওই বিশ্রী রোগের দাগ উঠে গেছে আমার শরীর থেকে যখন ওই ছেলেটা আমার পায়ে ধরে মাপ চেয়েছে। জাঙ্কুক অনিমেষ চোখে চায় তের পানে। খুশিতে তার চোখ জোড়া ঝলঝল করেছে। কি যেন কি পেয়ে বসেছে সে। এত খুশি হওয়ার কিছু আছে নাকি? মেয়েগুলো অল্পতে বেশি খুশি হয়ে পড়ে। জাঙ্কুক এগিয়ে আসে, 2 হাতে কোমর জড়িয়ে মাথা রাখলো বাহু ডোরে। তে চমকে উঠে ক্ষণিকের জন্য, কেমন শিশু ন্যায় বুকে লেপ্টে আছে, যেন নিঃশব্দে স্বস্তি চাইছে। সান্নিধ্যের অস্থিরতাকে পাশে ফেলে হাত ডুবায় জাঙ্কুকের এলোমেলো চুলে। অপর হাত আঁকড়ে নিল সুবিশাল দেহকে। চোখ বুজে অনুভব করলো এই নতুন পরিণয়। কি সুখময় ব্যাকুলতা, যেন কোনো স্বর্গানুভূতি। আমার অনেক একলা লাগিতে, অস্থির লাগে, আনজান করতে থাকি খালি। আবার সেই সিঁড়ি চড়ার যুদ্ধ শেষে ছাদে এসে হাজির দুজনে। রেলিংয়ে উঠে বসেছে জাঙ্কুক। গোলাকৃতির চাঁদের দিকে চেয়ে বলতে লাগলো, আম্মা তো মরে গেছে অনেক আগেই। আব্বা বাল, মানে আমার মায়ের জামাই 3 দিনের মাথায় আরেক বেটি ঘরে তুলছিল। ওই বেটিরে আমার আম্মা থাকাকালীনই বিয়ে করছিল। আম্মা জানতো, কিন্তু চুপ কইরা থাকতো। গরিব ঘরের মাইয়া আসিল যে, ওই ঘরে একটা পোলো আসিল। আমার তো তখন বোঝার বয়স আসিল না। দিন যায়, আমিও মা পাইলাম, কিন্তু ওইসব বাদ। 13 বছর বয়সে চুরি করেছিলাম নতুন মায়ের সোনার গহনা। মানে চুরিটা এমন ছিল যে আমি জানতাম না যে আমি চুরি করছি। হাস্যকর না? কিন্তু সোনার গয়নাগুলি আমার স্কুলের ব্যাগ থেকে পাইলো। কেমনে পাইলো জানি না। এরপর ধীরে ধীরে আরো চুরি হইল। আমার মায়ের জামাইয়ের বেল্টের বাড়ি খাইয়া জানতাম সব নাকি আমি চুরি করছি। তারপর একদিন জানলাম আমি নাকি নতুন মায়ের বোনের মায়ের লগে নোংরামি করবার চাইছি। তখন আমার 19-18 বয়স। ইন্টার দিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম। তারপর আমার পিঠে দাগ আছে, রডের বাড়ি পড়ছিল। শালার ভাই ঝালাই লেগেছিল পুরো পিঠটা আমার। এরপর বাড়ি থেকে বাইর করলো। এরপর থেকে ফিরে তাকায় দেখি নাই আর। ওরাও আমারে বাঘের মতো ডরায়। আমার সামনে এখনো গলা উঁচা করার সাহস পাই না। আমি এদিকে জিতে গেছি। আমারে আবার ওই বাড়িতে নিতে চাইছিল। আমি ওগো বাড়ির গেটে মুইটা থুই আইছি। বুঝি না ওই জানোয়ারের টাকা সম্পদ, কিন্তু ওরা যে আমারে ডরায়, এটা আমার সব থেকে বড় পাওয়া। উঁচুতে বসে থাকা জাঙ্কুককে আকস্মিক জড়িয়ে ধরলো তে। কথাগুলো শুনে নিজেকে সামলাতে পারছে না, কিন্তু জাঙ্কুক তাল সামলাই কোনো রকম। মৃদু চেঁচিয়ে বলল, আরে সিরি, পড়ে যাম তো। কে ছিল তোমার বাবা? লি ডংনিক। জাঙ্কুকের মাঝে নবীন উৎসাহের ঝিলিক দেখা দিল। গভীর আগ্রহ প্রকাশ করছে সাংসারিক বিষয়ে। এমন কৌতূহলে তে খানিকটা চমকিত চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বাজার হাতে নিয়ে এগিয়ে আসে। কিরে কাল নাগিনি, আমার সংসারে জঞ্জালে ফাঁসাই ভাল লাগতেছে না অনেক? তে ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ে। কথা সত্য, বেয়ারা জাঙ্কুক সংসারী হতে চেষ্টা করছে। জাঙ্কুকের বাহু চাপড়ে বলল, আই এম প্রাউড অফ মাই ম্যান। বাল, বড় বড় বাল, অসভ্য। তে বাজারের ব্যাগ তুলে ঘুরে হাঁটতে শুরু করলে জাঙ্কুক আকস্মিক হাত টেনে তাকে পূর্বের স্থানে ফিরিয়ে আনলো। বিছানায় রাখা আরো একটি ব্যাগ তের হাতে ধরিয়ে বাজারের ব্যাগ পাশে রেখে দেয়। ছেলে মানুষের উপর আমি ভরসা করি না, কোন দিন খোঁটা দিয়ে বয়। কি? জাঙ্কুক চোখ দিয়ে ইশারা করলে ব্যাগটির দিকে। খুলে দেখার জন্য ইঙ্গিত করে। অবাকতে ধীর হাতে ব্যাগটি খুলে দেখে লাল টকটকে একটি বেনারসি শাড়ি বেরিয়ে এলো। আশ্চর্যের চরম সীমানায় আপাতত। একবার জাঙ্কুকের দিকে তাকাই তো আরেকবার শাড়ির দিকে। তোমার মনে ছিল লাল বেনারসিতে বউ সাজবার শখ? কথাটিতে সেদিন লি ডংইউকের বাড়ি থেকে ফিরে আসার পর রাতে বলেছিল জাঙ্কুককে। ফুট করে অক্ষরে অক্ষরে মনে রেখেছে জাঙ্কুক। তের এই ব্যাকুল নয়ন দেখে থতমতে খেয়ে যায় জাঙ্কুক। আমার স্মৃতিশক্তি ভালো, এখন ঢং কইরো না। দেহ শাড়ি ভাল লাগছে কিনা। ফুটপাত থেকে চুরি করে আনছি। এই খুনসিটিতে মেয়েতে থাকার সংসারটা যেন ভালো লাগার আস্তানা। জাঁকজমকহীন সুখ এখানে ধীরে ধীরে বোধহয় জাঙ্কুকও উপলব্ধি করতে পারছে। তাই ঝুঁকছে এখানে, দায়িত্ব নেওয়ার যথাযথ চেষ্টা করছে। তেকে ভীষণ খুশি দেখালো। তড়িঘড়ি করে শাড়ি খুলে দেখে, এই এটা এখন পরি।
সে যে অগোচরে নিজের মনের মধ্যে চেপে রাখা পাথর সরালো। নিজেকে মনে হচ্ছিল তার ঘাড়ে চেপে থাকা এক অকর্মার বোঝা। এটা নিয়ে কিছু বললেই তে রাগ করে। তে চলে যাওয়ার পর বারান্দায় গিয়ে দাঁড়ায়, মলিন মুখ আর নেতানো নেত্র তুলে তাকায় আসমানের দিকে। ভাবে কত দ্রুত গতিতে পরিবর্তিত হয় জীবনের রং। যেখানে এক ঘোলাটে ভবিষ্যৎ ছিল তার, সেখানে এখন এক উজ্জ্বল আলো জ্বলজ্বল করে। দেখো কেমন লাগছে আমাকে। চন্দ্রের কাছ থেকে দৃষ্টি সরিয়ে আনলো জাঙ্কুক এক আগ্রহের প্রাচুর্যে পূর্ণ কণ্ঠে। তের রক্তলাল রঙে সাজানো বদনের দৃষ্টি স্থির হয়, তের ঠোঁটে চওড়া হাসি। এই আমাকে কয়টা ছবি তুলে দিবে, আমি স্মৃতি হিসেবে রাখবো। জাঙ্কুকের নজর নীরব চঞ্চল, তের অশ্লান হাসি স্নিগ্ধতার ছড়াছড়ি সর্বত্র। আকস্মিক নিজেকে হালকা অনুভব করলো জাঙ্কুক। অল্পতে এত খুশি কেন তুমি? কণ্ঠে গাম্ভীর্যে হাসি মিলিয়ে আসে তে, অধজোড়া কিঞ্চিত ফাঁকা হয়ে আছে। এটি জাঙ্কুকের স্বাভাবিক কণ্ঠ নয়। অল্প কোথায়, এটা তো আমার জন্য অনেক অনেক বেশি কিছু। এর উত্তর রয় জাঙ্কুক নিস্তবতায় মিশে কদম ফেলে একেবারে কাছাকাছি এসে হাজির হলো। অদ্ভুত গভীর দৃষ্টিপাত করে তের দিকে, সাহস করে চোখ তুলে তে, বিভর চক্ষু যুগল, যেন কোনো স্বপ্নীল ঘোরের আওয়াজ দিচ্ছে। শুকনো ঢোক গিলে চোখের পলক নামিয়ে ফেলে সে। জাঙ্কুক আরো এগিয়ে এসে অবলীলায় আঁচল তের মাথায় টেনে দেয়। খাদে নামানোর এক মোহগ্রস্ত কণ্ঠ তার কানে ঝংকার তুলে, এবার সুন্দর লাগছে। তে আরো একটু জড়সড় হয়ে পড়ে। এই মুহূর্তে লজ্জা গ্রাস করছে পুরোটাই। খুব উৎসাহ নিয়ে শাড়ি পরনে জড়িয়েছিল। দ্রুত ঘুচিয়ে তেকে নিজের বুকের সাথে চাপড়ে ধরেছে জাঙ্কুক। মুহূর্তে ধরপড়ে উঠল তে। জাঙ্কুকের বুকে দুহাত রেখে পুরোপুরি সংকুচিত হয়ে গেল। এক মন চায় এই ঠোঁট জোড়া ছুঁয়া নাস্তানাবোধ হয়ে যায়। আর আর আরেক মন সতর্ক করলো, এই মাইয়া তোরে সারা জীবন প্রেমের উত্তাপে চালাইবো, ফুরাইবো, একদম ভস্য কইরা দিব। অদ্ভুত এক সাহস সঞ্চিত হয় মনে। এই লোকটাকে সম্পূর্ণরূপে চাই তার, পড়ুক তার প্রেমে, ভস্য হোক, শুধু তার হয়েই থাকুক। তেজি চোখ জোড়া তুলে কম্পিত কণ্ঠে বলে, প্রেমে পড়তে রাজি নাকি নারাজ? পড়তে পড়তে খাঁটি সোনা হওয়া লাভ না লস? অস্থিরতা বাড়তে শুরু করে তে। নিজের মনের ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। অন্তরে এই মুহূর্তে তাগাদা দিচ্ছে পালাবার, নয়তো জাঙ্কুকের এই রূপ তাকে ঝলসে দিবে। বিরাট লস। দেখি আমি ঠিক আমার জীবনটাই লসের ঘানি টানতেছে। এখন উপায় নাই। দিলাম জাপ আগুনে বলে এদের অধরসটা আঁকড়ে ধরে শক্তপোক্ত ভাবে। অধরের সন্নিধানে ছুঁয়ে যায় নিবিড় উন্মেষ, এক অধীরতম স্পন্দনের নিনাদ। তবে চারদিক নিঃশব্দ, এ যেন নীরবতার মহাকাব্য। বিরলে স্পর্শে আকাঙ্ক্ষার কঠোর অভিলাষ ছাড়ছে জাঙ্কুকের ধূসর হৃদ গহ্বরে। ক্ষান্ত দিল মিনিট খানেক বাদে। দেখে মনে হলো জ্ঞান শূন্য, দেহবার ছেড়ে দিয়েছে পুরোপুরি। আমার বুক ধরপড় করতেছে তে শুনে যেন শুনলো না। সান্নিধ্যে হারিয়ে চলেছে নিজেকে। কিভাবে ভরসার কাঁধ পেতে দিবে? তেকে দ্রুত জড়িয়ে ধরলো। নিজেকে শান্ত করা উচিত বলে মনে হলো তার। তোমার কি খারাপ লাগতেছে? তে চুপ রইল কিছু সময়। এক সমুদ্র সম ব্যাকুলতা। প্রকাশ করবে কি করে? শুধু মাথা দুলিয়ে না বোধক জবাবটাই আসলো এই মুহূর্তে। শক্ত করে জড়িয়ে ধরলো আরো একটুখানি। এভাবে দাঁড়িয়ে পা ঝিমঝিম করছে তের। মুখ ফুটে বলার মতো অবস্থা নেই। জাঙ্কুক অনুভব করলো শার্ট ভিজে যাচ্ছে তার। বুঝতে বাকিনি এসব যে চোখে জল। কি কান্দ কেন? আমি কি ভুল? জাঙ্কুককে দুহাতে পেঁচিয়ে ধরে তে। ভালোবাসি কি? আমি জাঙ্কুককে তার নিজস্ব রূপে ভালোবাসি। স্পষ্ট শুনতে পেল জাঙ্কুক। মাথা তুলে সোজা হয়। দুহাতে তের মুখ তুলে চাইলো তার দিকে। তের কান্নার জোর বেড়ে গেল যেন। তুমি আমাকে ফিরিয়ে দিবে? ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব? আমি তো চাই একটা ছোট্ট সুখের সংসার, আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ। কেন এমন করো বলো তো? আমার অনুভূতির দাম নেই? ভালোবাসতে পারো না আমাকে? কেন পারো না বলো? ফুলে উঠেছে নাকার চোখ। জাঙ্কুক হাসলো। চুপচাপ শান্ত থেকে ডান গালে চুমু খেয়ে বলল, না পারি না। অভিমানের পাল্লা ভারী হলো। তাহলে বিয়ে করেছে কেন? আমি চলে যাব। কই যাবা? আমার জানা মতে তোমার বাপের বাড়িও নাই। জানি না, যেদিকে চোখ যায় চলে যাব। এমন লোকের সংসার আমি করব না। ঢংকারে শুধু আস্ত নাটকবাজ। তুমি আসলে অনেক ধুরন্ধর একটা ছিমড়ি, বুঝছো? শাড়ি পিন্ডা আমারই ভুলের পাশলা নিজের কাছে টানার ফন্দি করছো। এই যে এখন পিছলাই গেলাম। সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার দোষ জানি আমার ঘাড়ে না চাপে কইলাম। শুনে ভাসমান্তে খানিক বাদে পিঠ ঠেকলো শক্ত সজ্জায়। উষ্ণ আলিঙ্গনের মতো হতে শুরু করে। অধীর চুম্বন আঁচড় কেটে যাচ্ছে দেহ বয়বে। যেন জাঙ্কুকের স্নিগ্ধতার সুর
তার নতুন পাগল প্রায় চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তার প্রণয়ের তলে একান্ত প্রেমের সমাহার। উন্মাদনা ছড়াচ্ছে অব্যক্ত অনুভূতিগুলোর। তীর ঘরে ডুবে পাগলামি করছে, গ্লানির অতীত যেন একেবারেই নিঃশেষ। উষ্ণতার কোলে খুঁজে পাওয়া সুরভিতে সম্পূর্ণতা, প্রেমের উৎসবের সমবেত অন্তরের অন্তরাল। প্রেমের স্বর্গীয় নীরবতা প্রকৃতির ন্যায় হিমশীতল ঠান্ডা পবন বারান্দা বেয়ে সম্পূর্ণ ঘর জুড়ে বিচরণ করছে। অবাক হয়ে চোখ বুজে শুধু অনুভব করলতে জাংকুকের চুলের গভীরে হাত ডুবিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরায়। দীর্ঘশ্বাসের সহিত পূর্ণতাকে নির্বিকার চিত্তে ধারণ করছে। শক্তিহীন তে মনে মনে বলে উঠল, জাংকুক পাগল, পুরোটাই পাগল। আমি ওই জাংকুকের সারা জীবন একটা কামের ছেড়া হিসেবেই দেখছি। আমগো বাড়িতে ওরে ভাই বইলা দাম দিমু অসম্ভব। মোটা ফ্রেমের কাচের চশমা মুছতে মুছতে হাত জোড়া থামে লি ডং ইউকের। আর কতইবার রাগ দেখাবেন, কত চেঁচামেচি করবেন তার এই সন্তানের সাথে। ক্লান্ত তিনি। মুখ দিয়ে ভালো কথা বাইর না করবার পারলে খারাপ কথা বাইর করবি না। দরকার পড়লে মুখে তালা মাইরে রাখ। বাবাকে তাচ্ছিল্য করে হাসলো উসক। আপনি এসব কথা কন? আপনার মুখে এসব মানায় না আব্বা। নিজে জুলুম করছেন, আবার নিজেই ভালো শাস্তাছেন। দুই মুখা সাপ আপনি নিজেই। তুই আমারে কইবি আমি কেমন মানুষ? উসুক যেন নির্ভয় সরাসরি বাবার সামনে এসে বসলো। উচ্ছন্নে গেছে বহু আগে, বেয়াদবি তার চরম সীমায়। জাংকুক আমগো বাড়িতে একটা কামের পোলাই আসিল। আমি আম্মা আপনি ওরে কামের পোলার মতোই রাখছেন। খাওয়ার সময় খাওয়া দেন নাই, টাকা দেন নাই, আপনার থেকেই শিখছি। রু কেমন কেঁপে উঠে লি ডং ইউকে। তারপরে মানুষের মনে জিততেই হবে যে কোনো রূপে। পরীক্ষার আগে তুই যে ওর বই ছিড়ালাইতি, তোর মা ওরে খাওয়ান দিতে চাইতো না, আমি না। আমি ওর শাস্তি দেওয়ার হইলে আমি ওর খাওয়ান বন্ধ করে দিতাম। আপনারা কন্যা বাপ মা থেকে পোলাপান শিখে। আমিও ছোটবেলা থেকে যা দেখছি, যা শুনছি তাই করছি। এতই যেহেতু বুঝাস, তাহলে তো তোর ওর প্রতি মায়া হওয়ার কথা। জিদ কেন? কারণ আপনার মনে ওর লেগে এখনো মায়া। প্রথম পোলা, প্রথম রক্ত, লুকায় চাপাই রাখেন দরদ। ওই ভুল করলে ওর ভুল আমার উপরে চাপান। এলাকার মাথারা জানে জাংকুক আপনার পোলা, এই কারণে কেউ সাহস পায় না ওরে কিছু কওয়ার। আমার উপরে থাকে ওই সব সময়। আমি কেন ওর কাছে ঝুঁকমু? আমারও বরাবর হোক। উল্টা আমার ওর চেয়ে বেশি ক্ষমতা। ওই একটা পাটপার। ওরা ত্যায্য করেছেন আপনি। ওর এখনো এত কি দাপট। এই এলাকায় লি ডং ইউকের আসল পোলা উসকের ধাপট থাকবো। চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে উসকে। এক ঝাঁক আক্রোশ তার মধ্যে, কণ্ঠে চরম বিদ্যুৎ। লি ডং ইউক কিছু সময় চেয়ে রইলেন এই অহংকারের অগ্নিমূর্তির দিকে। জাংকুক আমার নকল পোলা, জাংকুক বাতিল পোলা। জাংকুক তোর আগে এই দুনিয়াতে আইছে। তোর মায়ের আমি লুকাই বিয়ে করছি, কারো সম্মতি ছাড়া। কে জানতো না, তোর জন্মের খবরও কেউ জানতো না। জাংকুকের মায়ের আমি বিয়ে করছি এলাকার মানুষকে জানাইয়া খাওয়াইয়া। জাংকুকের জন্মের সময় এলাকার একটা ফকিরও নাই যে মিষ্টি খাওয়া থেকে বাদ পড়ছে। উসক বাবার এক নিঃশ্বাসে কথাগুলো শুনে চুপ হয়ে গেল। একেবারে নিস্তব্ধ, শুধু নিঃশ্বাস চলছে। এক দৃষ্টিতে চেয়ে আছে লি ডং ইউকের দিকে। এই বুঝানের লাভ লোকসান আমি দেখতেছি না আব্বাজান। আমি দোষী হইলে আপনি পাপী। হিংসা আপনারাই শিখাইছেন, জেদ আপনার, অহংকার আপনার। আর তোর আমার মায়ের দোষ আপনার মতো একটা বেটার প্রেমে পড়ে বিয়ে করছে। আচ্ছা, তোর মা যে জাংকুকরে খাওয়ার কষ্ট দিছে, মারছে, আপন পেটের পোলা আপনই হয়, পরের পোলা বোঝা হয়। এটাই দুনিয়ার রীতি। আমার মায়ের দোষ থাকলেও নাই। লি ডং ইউকের শুষ্ক ঠোঁট ঘিরে হাসির রেখা ফুটে উঠলো। এটা পাপির গো ঘর। পবিত্র আসিল জাংকুকের মা, আমার মা আর জাংকুক। আজকে আমার মা থাকলে তোর মা আর তুই এই বাড়ির ত্রিসীমানায় পা দিতে পারতি না। ভালো হয়েছে আপনার মা আর জাংকুকের মা মইরা বুধ হয়ে গেছে। লি ডং ইউক জানে জাংকুক তাকে দেখলে রেগে যেতে পারে। তাও তিনি নামজনের বাড়িতে এসেছে। নামজনের সাথে তার পরিচয় অনেক দিনের, দেখা সাক্ষাৎ হতো প্রতি জুম্মায়। কিন্তু জাংকুককে আশ্রয় দেওয়ার পর সেটিও কমে এসেছে। নীরব দূরত্ব হয়েছে আরো অনেকের সাথে। চুপচাপ দাঁড়িয়ে আছে লি ডং ইউক। হুট করে মেয়েলি কণ্ঠে কেউ একজন এসে বলল, আসসালামু আলাইকুম, আপনি এখানে? লি ডং ইউক মুখ তুলে তাকায়। মাথায় কাপড় টেনে দাঁড়িয়ে আছে তে। নিচে নেমে এসেছে সে। ওয়ালাইকুম আসসালাম, আমি একটু কথা কই বেড়াইছিলাম আর কি। তোমার কি সময় হইব? আসুন, ঘরে আসুন। না না, ঘরে যাবো না, আমি এইদিকেই ঠিক আছে। আপনি মুরব্বী মানুষ, বাইরে দাঁড়িয়ে থাকবেন, খারাপ দেখাই এটা। দ্বিধাদ্বন্দ্বে ভুগে তের আবদারা অবশেষে আসলেন ঘরে লি ডং ইউক। আজ তে ছুটি নিয়েছিল অফিস থেকে।
অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে ইয়ার ফাইনালের আগে। জাংকুক ফিরে রাতে লি ডংইউক ঘরে এসে আশেপাশে চোখ বুলিয়ে দেখলেন পুরনো ঘরটায় একটা শান্তি শান্তি ভাব। জাংকুকের দুই একটা শার্ট ঝুলে আছে একদিকে, অন্যদিকে রান্নার সামগ্রী, চা করাই ছিল। তে দ্রুত এক কাপ এগিয়ে দিল লি ডংইউকের দিকে। এত তামঝাম করার দরকার নেই, আমি কয়টা কথা কইয়াই জামুগা। আমাদের ঘরে আপনি প্রথম এসেছেন, খালি মুখে কিভাবে ফিরিয়ে দিই? টের হাসি নিষ্প্রাণ। বুঝতে অসুবিধা হলো না লি ডংইউকের। তুমি তো মনে হয় সবই জানো, তারপরে এত সুন্দর ব্যবহার। আমি একতরফা শুনেছি, তাই বিচার করছি না আপনাকে। একতরফা যাই হুনছ, সত্যি হুনছ, কোনো ভুল নাই। হয়তো আপনাদের মধ্যে অনেক কিছুই আমার অজানা। মাগো, ভেড়া লগের শরীরে যতদিন শক্তি থাকে ততদিন তারা নিজেকে রাজা পাবে। যা ইচ্ছা তাই কইরা যায়। মরার দিন ঘনায় আইলে নতুন পুরান পাপের কথা মনে কইরা দুর্বল হইতে থাকে। আমিও হইতাছি। এর লাইগাই আজকে ইরানে এলাম। তে এর বিপরীতে কি জবাব দিবে বুঝে উঠতে পারলো না। প্রতিক্রিয়াহীন মুখবয়ব। নীরবতা কি বেয়াদবি হবে? কিন্তু কোনো উত্তর যে খুঁজে পাচ্ছে না। আমি উসকরে বিদেশে পাঠানোর ব্যবস্থা প্রায় কইরা ফেলাইছি। এতে কইরা ও মানুষ হইব, তোমরাও শান্তিতে থাকতে পারবা। জি, তার ভবিষ্যতের জন্য ভালো হবে। বাঁচা মরা খোদা তাআলার হাতে। কিন্তু আপনি চাইলে মনের কথা বলে নিজেকে হালকা করতে পারেন। আমি শুনবো, আপনাকে বিচার করব না। এক প্রকার স্বস্তি অনুভব করলেন লি ডংইউক। জাংকুকের মায়ের অল্প বয়সে বিয়ে করছিলাম, তখন বয়স ওর 16। মায়ের পছন্দে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করি। আমার চেয়ে বেশি আমার আম্মা জানে জাংকুকের মা বোয়ারে ভালোবাসতো নিজের মায়ের মতো। গরিব ঘরের মায়ের প্রতি আমার মায়ের অনেক টান আছিল, কিন্তু আমি সংসারে শান্তি পাইতেছিলাম না। আমার এক বন্ধু পরিচয় করায় দিয়েছিল উসকের মার লগে। পরিচয়ের 1 বছরে গোপনে বিয়ে করছিলাম উসকের মায়েরে। তখন জাংকুকের বয়স 4 হইব। কেউ জানতো না এই খবর। উসকের মায়ের বাড়ির কেউ আসিল না। একটা ছোট্ট বোন আসিল, একটা ভাড়া বাড়িতে থাকতো ওরা 3 জন। আমি যাইতাম মাঝে মধ্যে। বোয়ার যখন রোগ হইল, ডাক্তার কইছে বেশি দিন বাঁচবো না। এইটা উসকের মায়ে জানতে পাইরা আমার জোর দিতে থাকে। আমার ওই বন্ধুর লগে আবার উসকের খালার বিয়ে হইছে। আমার মা এক পরিচিত মানুষের কাছে জানতে পারে আমি আরেকটা বিয়ে করছি। আমার মাও অস্থির হইয়া যায়, অশান্তি শুরু করে উসকের মায়েরে ছাড়ার লইগা। কিন্তু ততদিনে আমার ওই ঘরেও একটা পোলা আছে। এই সংসারের ঝামেলায় আমার মাও হার্ট অ্যাটাক কইরা মরল। আমি আমার মায়েরও দোষী, খুনি। তের চোখ ছলছল করে, ফ্যালফ্যাল করে চেয়ে আছে লি ডংইউকের অনুশোচনায় ঘেরা মুখের দিকে। হৃৎপিণ্ড লাফাচ্ছে অবিরত। সত্যি কইতে আমার বউ আর জাংকুকের লেগে কোনো টান আসিল না। আমি আসিলাম অমানুষ। ভালো মতো 2টা কথাও কইতাম না মা পোলার লগে। কোনো আবদার পূরণ করে দেয়। মা পোলা কোনার ঘরে পইরা থাকতো সারাদিন, হাসতো খেলতো। ওইটা আর বেশি দিন টিকে নাই। হুট কইরা বউ মইরা গেল। আমি ভাবছিলাম জাংকুক কানবো মায়ের লেগে। ওই উল্টা হাসছে, পাগলের মতো হাসছে মায়ের লাশের সামনে। তখন 5 বছরের পোলা ওই। বউ মরা 3 দিনের দিন বাধ্য হইয়া উসকের মায়ের ঘরে তুললাম। জাংকুক সবার আগে বুকে ঝরাই গেল। কিন্তু সৎ মা কি আপন হয়? খাইতে দিত না, কাপড় দিত না, ঘরের কাজ কাম করাইতো। হাড্ডি বাহির হইয়া গেছিল শরীরের। আমি একটা পশু আছিলাম, নতুন বউয়ের আঁচলে বান্ধা। আমিও জুলুম করছি, অনেক জুলুম করছি, আর ওই শাস্তি আমি পাইছি। এই লাইগায় তোমার কাছে মাপ চাইতে আইলাম। তুমি তো ওর বউ। বলে হাত জোর করলেন লি ডংইউক। তে এক দৌড়ে 1 গ্লাস পানি এনে এগিয়ে দিল তার দিকে। তার চোখের এক কোণ বেয়ে পানি পড়ছে। তে নিজেকে দমাতে পারেনি। আমি ওর স্ত্রী হয়ে বলছি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, নিজের থেকে ক্ষমা চাইতে এসেছেন, এটাই অনেক। আসলে মানুষের বাহ্যিক রূপ দেখে বিচার করে। ভালো মানুষ ভালো, খারাপ মানুষ কেন খারাপ, কি কারণে, সেটা কেউ জানতে চায় না। জুংকুকের ক্ষেত্রেও তাই। আর হ্যাঁ, আপনি জুংকুকের জন্য একদম চিন্তা করবেন না। আগের চেয়ে ও এখন অনেক ভালো আছে, অনেক। আমার উপরে কি অনেক জেদ ওর? ও এখন আর এসব দিয়ে ভাবে না, ও সংসার দিয়ে ব্যস্ত। আমি ওকে বুঝিয়ে বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন, নিজের যত্ন দিন। চা ঠান্ডা হয়ে গেছে, তে গরম করে দিতে চাইলো লি ডংইউক বারণ করলেন। জাংকুক আসার সময় হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই দ্রুত চলে গেলেন। তে বমগিউকে বললো ওনাকে বাড়ি দিয়ে আসতে, আর জাংকুককে যেন এই বিষয়ে না জানায়। জাংকুক রাত 8টার কিছু আগে ফিরেছে। বাড়ি ফিরে চোখ পড়লো আধ খাওয়া চায়ের কাপের দিকে। লক্ষ্য করেও কিছু বলল না। তে
কাগজ ছড়িয়ে অ্যাসাইনমেন্ট লিখছে। জাঙ্কুককে দেখে উঠে চা দিল চুলোয়। পলিথিনে মোড়ানো কাগজের প্যাকেট খুলে গরম গরম পুরি দেখতে পায়। প্লেটে বিছানার উপর রাখতে জাঙ্কুক বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে। বিছানায় পা গুটিয়ে বসে প্রশ্ন করলো, কেউ আইছিল নাকি? আচমকা আতঙ্কিত হয়ে পড়লো দে, ভয় তার। বম কেউ কি বলে দিল তাহলে? তারপর মাথা নাড়িয়ে বলল, না তো চায়ের কাপ কেন? আমি খেতে পারি না। তুমি তো তোমার স্বামীর ছাড়া খাও না। ও না, আমি খেয়েছি। অ্যাসাইনমেন্ট করতে করতে মাথা ধরেছিল। জাঙ্কুক তেমন ভ্রুক্ষেপ না করে জবাব দেয়, যখন যা খাইতে মন চাইবো খায়া লইবা, আমার লেগে অপেক্ষা করার দরকার নেই। কাজ শেষে এসে বসলো জাঙ্কুকের পাশেতে। জাঙ্কুক তের ফোন পাশে রেখে তের কোলে মাথা রাখে অকপটে। হাত টেনে নিজের মাথার উপরে রেখে বলল, কাল নাকি আমার চুলটাই না দাও, আজকে অনেক খাটাখাটনি গেছে। তেল দিয়ে দি। না না, অস্থির লাগে, তুমি চুলটা না। তে কথা না বাড়িয়ে চুল টেনে দিতে শুরু করে। আচমকা উঠে গেল জাঙ্কুক। 1 মিনিটও দাঁড়িয়ে রইল না নিজের জায়গায়। প্যান্টের পকেট থেকে একটি কাগজ বের করে বলল, এটা তোমার লাগে আনছি, দেখো। আমার একজন কম্পিউটারের কোর্সের কথা কইল, শিখে ফেলাও, তোমার ভবিষ্যতের লেগে ভালো। বেশি টাকা লাগবে না, আমি দিমুনি। তুমি আমার লেগে রক্ত পানি করতেছ, আমি এটুক করতে পারি। আজকাল জাঙ্কুকের ছোটখাটো চিন্তাগুলো বড্ড ভালো লাগে তের, যেন তার ভাবনার সমস্তটা ঘিরে শুধু তের বসবাস। আপনি শিখবেন না? শুধু আমি ভালো চাকরি করলে হবে নাকি? আরে বেটা, এক ঢিলে 2 পাখি মারো। তুমি শিখবা, আমার শিখাইবা। আচ্ছা, আপনি সার্টিফিকেটটা কোথায় পাবেন শুনি? জাল বানামো। জাঙ্কুকের কাঁধে চাপড় দিয়ে তে বলে ওঠে, শুধু পাটপাড়ি করার চিন্তা। জাঙ্কুক আবার মাথা এলিয়ে দেয় তের কোলে। চোখ বুঝলো অবলীলায়। ভারী নিঃশ্বাসে ওঠানামা করছে বক্ষ। যতনের 2 হাত অগোছালো চুলের গভীরে। আমি ভালো কথা কওয়ার মানুষ না, কিন্তু আজকে মন চাইলো তোমার কয়টা কথা কই। আজকে তুমি অনেক বড় একটা ভুল করছো, যেটা আমি জানি, কিন্তু আমি ভুগবো না। কি ভুল করছো? কারে চা খাওয়াইছো, বই জ্বালাও। দ্বিতীয়বার ভুলটা জানি না হয়, সাবধান করলাম। তে একবার ঢোক গিলে তারপর ঠোঁট ভিজিয়ে নেয়। আমি দুনিয়ার সব মানুষের মতো বড় লক্ষ্য হইবার চিন্তা করি না, করতে চাই না। আমি ফকির থাইকে আধিপত্য বিস্তার করতে চাই। এটা আমার জিন্দেগির আজব শখ। আমার লগে যেহেতু চিপকাই গেছো, তাইলে তোমারে কই, আমরা আজকে থেকে 5 বছর পরেও এই ঘরেই থাকুন। এমনি জীবন কাটামো। প্রয়োজনের চেয়ে বেশি কোনো শখ আহ্লাদ আমগো থাকা চলবো না। বাইরের জগতের লগে আমগো কোনো মিল থাকবো না। আমারে বদলাতে চাইবা না। আমি তোমার উপর কোনো জুলুম করবো না। এত মাস যেমনি জীবন কাটছে, ওইভাবেই জীবন কাটবো মরার আগ পর্যন্ত। আমি নিজের রাজা ভাবি, তুমিও নিজের ভাবা শুরু করো রানী।